আমরা আজকে প্রথমে আগের দিন বাউন্ডেড সিকোয়েন্স এবং তার সুপ্রিমাম ইনফিমাম এগুলোকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে মোনোটনিক সিকোয়েন্স বা মোনোটন সিকোয়েন্স, যেটা মোনোটন ইনক্রিজিং মোনোটন ডিক্রিজিং, সেগুলোকে নিয়ে আলোচনা করব। দেন আমরা যাব আমাদের পরবর্তী টপিক লিমিট অফ এ সিকোয়েন্স, কনভার্জেন্স সিকোয়েন্স, এগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রথমে আমরা শুরু করব মোনোটন সিকোয়েন্স। মোনোটন সিকোয়েন্স মানে সেটার আগে আমাদেরকে দুটো জিনিস পড়ে আসতে হবে। একটা হচ্ছে মোনোটন ইনক্রিজিং, আর একটা হচ্ছে মোনোটন ডিক্রিজিং। সো মোনোটন ইনক্রিজিং মোনোটন ডিক্রিজিং পড়ার পরেই মোনোটন সিকোয়েন্সটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন বাউন্ডেড অ্যাবোভ বাউন্ডেড বিলো হয়, যেমন মোনোটনেরও দু রকম হয়, একটা হচ্ছে মোনোটন ইনক্রিজিং, একটা হচ্ছে মোনোটন ডিক্রিজিং। সো প্রথমে আমরা পড়বো মোনোটন ইনক্রিজিং। মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। লিমিট লিমিট অফ এ সিকোয়েন্সটা একটু পরে মানে এটা আগে করে নেওয়ার পরে আমি লিমিট অফ এ সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করব। দেন কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ওগুলোকে নিয়ে পরে আসছি আমি। সো একটা সিকোয়েন্স আমাদের কাছে আছে, ধরুন এক্সএন। এই সিকোয়েন্সটা কে আমরা মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স বলবো। মোনোটন বা এমআই সিকোয়েন্স বলা হয় অনেক সময়। মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স বলবো যখন কোনো একটা টার্ম এক্স এন প্লাস ওয়ান, সেটা তার আগের টার্ম এক্স এন এর থেকে বড় হবে। ইনক্রিজিং মানে কি, আস্তে আস্তে বড় হয় যেটা। সো মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স মানে হচ্ছে যে কোনো একটা টার্ম ঠিক তার আগের টার্মের থেকে বড় হবে, এবং এটা সমস্ত এন এর জন্য কিন্তু স্যাটিসফাইড। মানে ওই টোটাল সিকোয়েন্সটায় যত এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্ট এর জন্য কিন্তু যে কোনো টার্ম তার আগের টার্মের থেকে বড় যদি হয়, তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। এখানে আরেকটা ডেফিনেশন অনেক সময় লাগে, স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, সেটার ক্ষেত্রে কি হয়, ওই যে কোনো টার্ম তার আগের টার্মের থেকে জাস্ট বড় হয়। মোনোটন ইনক্রিজিংয়ে কি হয়, মানে সেটা বড় হতে পারে বা সমানও হতে পারে, বাট স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিংয়ে বড় হবে, কখনো সমান কিন্তু হবে না। ওকে, সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন আমরা এক্সাম্পলে ঢুকবো যে মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে একটা যদি আমরা ওয়ার্কিং রুল দেখি যে আমরা কিভাবে বুঝবো মোনোটন ইনক্রিজিং। সো যে কোনো সিকোয়েন্সের এক্স এন প্লাস ওয়ানটা যদি বড় হয় এক্স এন এর থেকে, সো আমরা এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন যদি বাদ দিই, তাহলে আলটিমেটলি কি পাবো, বড় থেকে ছোট বাদ দিচ্ছি, সো দ্যাট মিনস আমরা পজিটিভ কোয়ান্টিটি পাবো। মানে মোনোটন ইনক্রিজিং এর ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, আর স্ট্রিক্টলি মোনোটনের ক্ষেত্রে হয়তো সেটা গ্রেটার দ্যান জিরো হবে। সো এই হচ্ছে এর ওয়ার্কিং রুল, যে সমস্ত এন এর জন্য, ফর অল এন বিলংস টু এন এর জন্য, ন্যাচারাল নাম্বারের জন্য আমরা মোনোটন ইনক্রিজিং এর ক্ষেত্রে পাবো এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর মোনোটন স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং এর ক্ষেত্রে পাবো এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এনটা গ্রেটার দ্যান জিরো ফর অল এন বিলংস টু এন এর জন্য। সো আমরা এক্সাম্পলে যাই। সো আমরা যদি এই সিকোয়েন্সটাকে নিই, যে 1/2, 2/3, 3/4, এইভাবে যে সিকোয়েন্সটা আছে, সো এই সিকোয়েন্সের আগে কিন্তু আমাদেরকে nth টার্ম বা n প্লাস ওয়ান টার্ম এগুলো কিন্তু আগে বের করতে হবে। তা নাহলে কিন্তু আমরা বের করতে, মানে এই সিকোয়েন্স মোনোটন ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা কিন্তু বের করতে পারবো না। সিমিলারলি লিমিটের ক্ষেত্রেও, লিমিট, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এর এন টার্মটা বের করতে হবে। সো এন টার্মটা বের করাটা দু একটা প্র্যাকটিস করলেই মোটামুটি আন্দাজ হয়ে যাবে, বা এগুলো খুব কঠিন হয় না, অনেক সময় এন টার্ম দিয়েও দেয়। সো এটার এন টার্ম দেখেই বোঝা যাচ্ছে, উপরে এন, নিচে এন প্লাস ওয়ান, মানে উপরেরটা যা নিচেরটা এক বেশি, এবং এইভাবেই কিন্তু এগোচ্ছে। সো আমরা এটা হলো এক্স এন, তাহলে এক্স এন প্লাস ওয়ানটা কত হবে, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়ান।
সো মানে আমি এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসিয়েছি। সো কত হচ্ছে এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু। এখন আমরা দেখতে চাইছি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এনটার অবস্থা কী। সো এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু মাইনাস এন বাই এন প্লাস ওয়ান। সো তার মানে লসাগু আসছে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, তার মানে উপরে আসছে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, দুটোই একই এসছে। সো আমরা স্কোয়ার করে রাখতে পারি। সো এর স্কোয়ার মাইনাস এন ইন্টু এন প্লাস টু। সো আমরা যদি এটাকে নিয়ে ক্যালকুলেট করি, উপরে আসছে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার মাইনাস টু এন। সো দেখতে পাচ্ছি দুটো টার্ম কেটে যাচ্ছে বাই এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। দ্যাট মিন্স ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। এখন আমাদের যে সিকোয়েন্সের ডেফিনেশান, সেই সিকোয়েন্সের ডেফিনেশানে কিন্তু সমস্ত এনগুলো ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকার কথা, সমস্ত এনগুলো। সো এন যদি ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকে তাহলে এন এর মানটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো হবে। এন এর মানটা কখনো জিরো হবে না। সো এন এর মান যদি গ্রেটার দ্যান জিরো হয়, এন প্লাস ওয়ানের মানও গ্রেটার দ্যান জিরো হবে, এন প্লাস টু এর মানও গ্রেটার দ্যান জিরো হবে। আমরা জানি দুটো পজিটিভ নাম্বারকে যদি গুণ করা হয় এন প্লাস ওয়ান আর এন প্লাস টু, সেটাও গ্রেটার দ্যান জিরো হয়। এবং আমরা জানি যে জিরোর থেকে কোনো বড় সংখ্যা সেটাকে যদি রেসিপ্রোকাল করে দেওয়া হয় এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, সেটাও কিন্তু গ্রেটার দ্যান জিরো হয়। সো এটা কিন্তু গ্রেটার দ্যান জিরো। সো আমরা আলটিমেটলি পেয়ে গেলাম যে এই জিনিসটা কিন্তু গ্রেটার দ্যান জিরো। ওকে, সো দ্যাট মিনস ইট ইজ এ মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। সেরকম আমাদেরকে যদি কোনো সময় মানে মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স দেখতে দেয়, এটা অবশ্যই স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হচ্ছে, কারণ গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা চেক করতে পারি কোনো সিকোয়েন্স মোনোটন ইনক্রিজিং না কোনো সিকোয়েন্স মোনোটন ডিক্রিজিং। তো আমরা পরের টপিকে যাব, সেটা হচ্ছে মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে ঠিক উল্টো গল্পটা আসবে, যে যে কোনো টার্ম তার আগের টার্মের থেকে ছোট হবে। সো হেডিং মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। সো মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স মানে হচ্ছে যেটা আমি বললাম এক্ষুনি, যে যে কোনো টার্ম তার আগের টার্মের থেকে, যদি কোনো একটা সিকোয়েন্স এক্সেন হয়, এই সিকোয়েন্সটাকে আমরা মোনোটন ডিক্রিজিং এমডি সিকোয়েন্স বলে অনেক সময়। মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স মানে আমরা শর্টকাট পরীক্ষার সময় ইউজটা না করাই ভালো, পুরোটা লেখাই ভালো। আমি এখন জাস্ট তাড়াতাড়ি বলতে চাইছি বলে জাস্ট বলে দিচ্ছি। যাই হোক, সো যে কোনো টার্ম এক্স এন প্লাস ওয়ান, তার আগের টার্মটা কি এক্স এন। সো যদি দেখা যায় যে মানে পরবর্তী টার্মটা ছোট আগের টার্মের থেকে, মানে সিকোয়েন্সটা আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। ফর অল এন বিলংস টু এন এর জন্য এটা স্যাটিসফাইড হবে। সো এর ওয়ার্কিং প্রিন্সিপাল তাহলে কি আসবে, আমরা যদি এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন বাদ দিই, তাহলে এটা কিন্তু আমরা নেগেটিভ মানে লেস দ্যান ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো পেতে পারি, লেস দ্যান জিরো পেতে পারি, ফর অল এন বিলংস টু এন এর জন্য পাবো। সিমিলারলি আরেকটা সিকোয়েন্স পাওয়া যায় এক্স এন, সেটাকে আমরা স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স বলে থাকি। যে যখন আমাদের এক্স এন প্লাস ওয়ানের ভ্যালুটা মানে একদম সরাসরি ছোট হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য, এবং এক্ষেত্রে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল পাবো এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এনটা লেস দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। সো আমরা এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পলে গেলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে হারমোনিক সিকোয়েন্সের কথা ছিল, ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ডট ডট ডট, এই হারমোনিক সিকোয়েন্সের যদি আমরা এনথ টার্ম বের করি, মানে এক্স এন বের করি, সেটা কত হয় ওয়ান বাই এন। সো সিম্পলি এক্স এন প্লাস ওয়ান কত হবে ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা স্বাভাবিক। সো এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন যদি আমরা বিয়োগ করি, মানে পরীক্ষার সময় কেউ কিন্তু উল্টোটাও করতে পারেন,
এক্স এন থেকে এক্স এন প্লাস ওয়ানও বিয়োগ করতে পারেন, তার কিন্তু সেক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো আসবে, কারণ যে কোনো টার্ম পের থেকে তার পরের টার্মটা ছোট, সো বড় টার্মটা থেকে ছোট টার্ম বাদ দিলে তো কিন্তু গ্রেটার দ্যান জিরো আসবে। সো যাই হোক, সবসময় একরকমভাবে এগোনো উচিত, যেটা আমরা মনোটন ইনক্রিজিং করে এসেছি এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন বাদ, সেটাই আমরা এখানেই তাই করছি। সো ওয়ান বাই এন প্লাস ওয়ান থেকে ওয়ান বাই এন বাদ, সো এন ইন্টু এন প্লাস ওয়ান লসাগু, উপরে আসছে এন মাইনাস এন প্লাস ওয়ান, সো দ্যাট মিনস এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান। সো উপরে এন এন কেটে যাচ্ছে এবং আসছে মাইনাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান। সো সেই সিমিলার কনসেপ্ট, যে যদি আমাদেরকে এন তো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, সো দ্যাট মিনস এন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, তার মানে এন প্লাস ওয়ানটাও গ্রেটার দ্যান জিরো, দুটো গ্রেটার দ্যান জিরো সংখ্যার গুণফল সেটাও কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান জিরোই হয়। সো তাকে রেসিপ্রোকাল করে দিলে এন ইন্টু এন প্লাস ওয়ান সেটাও কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে। সো দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো, that means that is greater than 0, so it is a monotone decreasing sequence. সরি, একটা মাইনাস দিলে এটা লেস দ্যান জিরো চলে আসবে, মাইনাসটা আমি দিইনি, সেই জন্যে যদি আমরা এই গ্রেটার দ্যান জিরো সংখ্যার সঙ্গে কোনো একটা নেগেটিভ গুণ করে দিই, তো ওটা কিন্তু লেস দ্যান জিরো চলে আসবে। সো এটা লেস দ্যান জিরো আসার কথা ছিল, কারণ এই যে লেখা ছিল লেস দ্যান অর ইকুয়াল টু জিরো হবে। সো ইট ইজ মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। তো আমরা এইভাবে কিন্তু কোনো সিকোয়েন্স মোনোটন ইনক্রিজিং না মোনোটন ডিক্রিজিং সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, তো এরপরে যেটা নিয়ে আমি, হ্যাঁ, বলছিলাম যে এখানে মনোটন ইনক্রিজিং বা মনোটন ডিক্রিজিং বলতে মানে যে কোনো টার্ম তার পরের টার্ম থেকে ছোট সমস্ত হচ্ছে টার্ম, সেটাই বলছেন। সমস্ত টার্ম, ফর অল জেনারেল টার্ম। না, এবার আপনি ধরুন মানে কোনো একটা সিকোয়েন্স, সাধারণত এটা হয় না, একটা সিকোয়েন্স তো মানে একটা ফর্মুলা দিয়ে ডিফাইন হয়, মানে এফ এন ইকুয়াল টু সাম একটা কিছু হবে, মানে ফাংশন অফ এন দিয়ে ডিফাইন হয়, যেটা এফটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়ালে যায়, এগুলো আগের দিন বলেছি। যাই হোক, সো এটার একটা কোনো নির্দিষ্ট ডিফাইন্ড ফর্ম থাকে, একটা ফাংশনের তো একটা নির্দিষ্ট ডিফাইন্ড ফর্ম থাকে। এবার সেই জন্যে আমরা nth টার্ম নিয়ে কাজ করি যখন আমাদেরকে কোনো জিনিস প্রুভ করতে হয়। আমি এগুলো যখন ওই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো পড়া হয়, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ট্যাবলেটরা পড়া হয়, তখন বলি আমি, যখন কোনো কিছু প্রুভ করতে হবে তখন কিন্তু আমরা একদম জেনারেল ডেফিনেশন দেখে আসবো। তো আমাদের ডেফিনেশন কিন্তু এটা, মানে আপনি যদি এই টার্মটা থেকে এই টার্মটা বিয়োগ করতেন তাহলেও কাজ মিটত, বাট এটা একটা অ্যাজ এ এক্সাম্পল হয়ে গেল। আপনাকে যেটা করতে হবে সেটা একদম অ্যাকর্ডিং টু থিওরি আসতে হবে, কিন্তু যখন আপনাকে কোনো সময় বলবে যে সো দ্যাট ইট ইজ নট মোনোটন ডিক্রিজিং বা নন মোনোটন ইনক্রিজিং, তখন আপনি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলেও কাজ মিটে যাবে। বাট যখন আপনাকে প্রুভ করতে দেবে তখন একদম যায়, মানে একদম বেস থেকে আসতে হবে। ধরুন কোনো একটা ছেলেকে ভালো প্রমাণ করতে দিল, সো আমাকে কি করতে হবে, তার পড়াশুনো স্বভাব চরিত্র সব দিক থেকে ভালো প্রমাণ করতে হবে। বাট কোনো একটা ছেলেকে যদি খারাপ প্রমাণ করতে দেয়, তাহলে কিন্তু তার একটা জাস্ট ভুল কাজ বা কোনো একটা খারাপ দিক তুলে ধরলে আমার কাজ মিটে যাবে। সো আমাকে যখন এই সিকোয়েন্সটাকে মোনোটন ডিক্রিজিং প্রুভ করতে হবে, সো প্রত্যেকটা টার্ম, সো ইন জেনারেল এন টার্ম আর এন প্লাস ওয়ান টার্ম, বাট যখন এটাকে নট মোনোটন ডিক্রিজিং প্রুভ করতে দেবে, তখন আমি জাস্ট একটা জায়গায় দেখিয়ে দেবো এটা মোনোটন ডিক্রিজিং হচ্ছে না, তাহলে আমার কাজটা মিটে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হুম, বলুন। মোনোটন ডিক্রিজিং আমরা তখন বলবো, ধরুন কোনো একটা সিকোয়েন্স এরকম দেখা যাচ্ছে, সাপোজ মানে ওয়ান, হাফ, হাফ, একের, আপনি স্পিকার বন্ধ করে দিন, আমি বলে দিচ্ছি, ওয়ান, হাফ, হাফ, একের তিন, একের চার, এরকমভাবে কোনো একটা সাপোজ কোনো একটা সিকোয়েন্স এরকম রয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সের টার্মগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, বাট এখানে দেখুন দুটো টার্ম একই হয়ে গেছে, তখন তাকে আমরা মোনোটন ডিক্রিজিং বলবো। বাট যে সিকোয়েন্সটা স্ট্রিক্টলি ডিক্রিজ হচ্ছে তাকে আমরা বলবো স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং। সো এক্ষেত্রে যে সিকোয়েন্সটার এক্সাম্পল আমি দিয়েছি সেটা কিন্তু স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, মানে কোনো টার্ম যদি দেখা যায় যে অনেক সময় পরপর দুটো একই হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে মোনোটন ডিক্রিজিং, সেটা বাকি টার্মগুলো ছোট। মানে মোনোটন ডিক্রিজিং এর ডেফিনেশনে বলছে ছোটও হতে পারে বা সমানও হতে পারে। এই যে ডেফিনেশনে বলছে যে পরের টার্মটা ছোটও হতে পারে, দেখুন এই টার্মটার সঙ্গে এই টার্মটা ছোট, এই সমান, আবার এই টার্মটার সঙ্গে এই টার্মটা ছোট, সো ছোটও হতে পারে সমানও হতে পারে, সেটাকে আমরা বলবো মোনোটন ডিক্রিজিং। আর যদি স্ট্রিক্টলি ছোট হতে হতে যায়, সেটাকে আমরা বলবো স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং, নইলে বলবো মোনোটন ডিক্রিজিং। ওকে, সো আমরা পরের হেডিং মোনোটন সিকোয়েন্স।
আগের দিন আমরা বাউন্ডেড অ্যাভোভ সিকোয়েন্স এবং বাউন্ডেড বিলো সিকোয়েন্সটা পড়েছিলাম, পড়ে তারপরে আমরা আলোচনা করেছিলাম যে যদি কোনো সিকোয়েন্স বাউন্ডেড অ্যাভোভ এবং বাউন্ডেড বিলো বোথ হয় তখন সেই সিকোয়েন্সটাকে বলা হয় বাউন্ডেড সিকোয়েন্স। বাট আজকের কনসেপ্টটা কিন্তু আলাদা, যে কোনো একটা সিকোয়েন্স যদি আইদার মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স অর মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স, যে কোনো একটা হয়। এরকম পাওয়া যায় না যে কোনো একটা সিকোয়েন্স সেটা মোনোটন ইনক্রিজিং সেটাই আবার মোনোটন ডিক্রিজিং, সাধারণত ইন জেনারেল এটা হয় না, কারণ একটা সিকোয়েন্স একটা ফাংশন, যে ফাংশনটা একটা ন্যাচারাল নাম্বার থেকে একটা রিয়েল নাম্বারে রান করছে। সো একটা ফাংশন মানে তার একটা রুল থাকবে, এফ এন এরকম একটা কোনো রুল থাকবে। সো এই রুল কোনো সময় দেখা যাচ্ছে যে করা যেতেই পারে, হয়তো মানে এমনভাবে রুলটা ডিফাইন করা হলো, দুটো পার্টে ডিফাইন করা হলো যে 1 থেকে 100 পর্যন্ত বাড়বে, 100 থেকে 200 পর্যন্ত কমবে, করাই যেতে পারে। বাট সেটা না, বাট প্রপার হয় না সেটা সেক্ষেত্রে। যাই হোক, মোনোটন ইনক্রিজিং মোনোটন ডিক্রিজিং যদি কোনো একটা হয় তাহলেই আমরা সেটাকে বলবো মোনোটন সিকোয়েন্স। ওকে, সো আমি আগে যে দুটো এক্সাম্পল দিয়ে আসলাম, একটা হচ্ছে জেনারেল ফর্ম যার ছিল n/n+1 এই যে সিকোয়েন্সটা, আর একটা দিয়ে আসলাম 1/n যাকে আমরা হারমোনিক সিকোয়েন্স বলে জানি, দুটোই কিন্তু মোনোটন সিকোয়েন্স। ওকে, সো এরপরে আমি একটা ছোট পয়েন্ট বলতে চাইবো যে কোনো একটা সিকোয়েন্স xn, এটা যদি মোনোটন ইনক্রিজিং হয় তাহলে তার যে নেগেটিভ সিকোয়েন্স -xn, এটা কিন্তু মোনোটন ডিক্রিজিং হবে। এটা সোজা মানে এই জিনিসগুলো না বললেও বোঝা যায়। আপনি যদি অ্যাজ এক্সাম্পল এটার কথা নেন যে 1/1 1/1 1/2 1/3 এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা একটু আগে মোনোটন ডিক্রিজিং প্রুভ করে এসেছি। এর যে নেগেটিভ সিকোয়েন্স দ্যাট মিনস -1 -½ -1/3 -1/4 এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স কিন্তু মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হবে। মানে উল্টোটাও কিন্তু সত্য। আমি যেটা থিওরিতে বললাম সেটা বললাম মোনোটন ইনক্রিজিং এর নেগেটিভ মোনোটন ডিক্রিজিং, বাট যেটা উদাহরণে দেখালাম সেটা কিন্তু উল্টোটা, মোনোটন ডিক্রিজিং এর নেগেটিভ মোনোটন ইনক্রিজিং। ওকে, সো দুটোই কিন্তু সত্য হয়। সো এবার আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখতে চাই, বা আমি বলছি আপনারা যদি ঝটাপট উত্তর দিতে পারেন, যে একটা সিকোয়েন্স ধরুন এরকম আছে, এক্সাম্পল xn = 3n+1/n+2, এই সিকোয়েন্সটা মোনোটন ইনক্রিজিং হবে না মোনোটন ডিক্রিজিং হবে। তো সেটা দেখি আপনারা বলুন যেটা কি সিকোয়েন্স, একটু হাত চালিয়ে করে বলুন, যেভাবে ওই জাস্ট xn+1 -xnটা বের করুন, বের করে দেখুন সেটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ইনক্রিজিং, যদি লেস দ্যান 0 হয় তাহলে ডিক্রিজিং। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টই করতে পারবেন। এবং অ্যাজ এ হোমওয়ার্ক এটা রেখে দিতে পারেন, এসএন ইকুয়াল টু, এসএন দিয়েও সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করা যেতে পারে n+1/2n+1, এরকম ছোটো ছোটো সিকোয়েন্স 2 মার্কসের অঙ্কে দিয়ে দিতে পারে, যে শো দ্যাট ইট ইজ মোনোটন ইনক্রিজিং বা মোনোটন ডিক্রিজিং। যদি শো দ্যাট দেয় তাহলে তো অ্যান্সার অবশ্যই আসবে, অনেক সময় চেক করতে দেয় যেটা কি হবে। সো আমরা হয়ে গেলে আপনারা বলবেন, আমি এগোতে থাকছি, যার হয়ে যাবে সে বলবেন। এখানে যদি আমরা n+1টা বের করি, সো n+1টা কত হবে, 3 n এর জায়গায় n+1 +1, n এর জায়গায় n+1 +2। তো আমরা দেখতে পাচ্ছি উপরে আসছে 3n, আর 3 + 1 4, আর নিচে আসছে n+3। সো n+1 এর ভ্যালু এসছে 3n+4/n+3, মোনোটন ইনক্রিজিং। হ্যাঁ, হ্যাঁ, গ্রেটার দ্যান 0 ইনক্রিজিং হবে, হ্যাঁ ঠিক আছে। সো 3n+1/n+2, সিম্পল ক্যালকুলেশন, এটাকে লসাগু করলে n+3 n+2, সো উপরে আসছে 3n+4 ইন্টু n+2 মাইনাস 3n+1 ইন্টু n+3, এই
এটাকে যদি পুরো ভেঙে আপনি পুরো মাল্টিপ্লিকেশন করে ভেঙে দেন, সো আপনি দেখতে পাবেন এরকম আসবে, উপরে আসবে 5 আর নিচেরটাকে গুণ করার কোনো দরকার নেই, কারণ এটা আমরা ওই যেভাবে এর আগেরগুলো আমি দেখালাম ওইভাবেই দেখিয়ে দিতে পারবো। সো দ্যাট মিনস বিকজ এন ইজ ফর অল এন বিলংস টু নেগেটিভ ন্যাচারাল নাম্বার হয়, সো এন গ্রেটার দ্যান জিরো হবে, যে কথাটা আমি আগেও বলেছি, এন প্লাস থ্রিও গ্রেটার দ্যান জিরো হবে, এন প্লাস টু গ্রেটার দ্যান জিরো হবে। সো দ্যাট মিনস এন প্লাস থ্রি ইন্টু এন প্লাস টু এটা গ্রেটার দ্যান জিরো আসবে, এবং এটাকে উল্টে দিয়ে 5 গুণ করলে সেটাও গ্রেটার দ্যান জিরো আসবে। সো ইট ইজ ভেরি ইজি যে এই সিকোয়েন্সটা কিন্তু মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে গেল। সো একইভাবে আপনারা করতে পারবেন, বাট একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো সিকোয়েন্স এমনও পাওয়া যেতে পারে যে সিকোয়েন্স মোনোটন ইনক্রিজিংও না, মোনোটন ডিক্রিজিংও না। ওকে, এমনও পাওয়া যেতে পারে যে কোনো একটা সিকোয়েন্স আমরা পেলাম, সেটা মোনোটন ইনক্রিজিংও হচ্ছে না, মোনোটন ডিক্রিজিংও হচ্ছে না। যেমন যদি এক্সাম্পল দিই, কোনো একটা সিকোয়েন্স 1 0 1 0 1 0, এই যে সিকোয়েন্সটা, বা এরকম যদি একটা এক্সাম্পল দিই যে এটা আরও ভালো হবে 1 - 1 1 - 1, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে এরকমভাবে এক্সপ্রেস করা যায় যে -1 হোল টু দি পাওয়ার এন, -1 হোল টু দি পাওয়ার এন দিলে কি হবে, ওই প্রথমটা মাইনাস হবে, পরেরটা প্লাস হবে, এইভাবে এক্সপ্রেস করা যাবে। তো এই সিকোয়েন্সগুলো দেখুন মোনোটন ইনক্রিজিং হচ্ছে না, আপনি কোনো একটা ইন জেনারেল টার্ম, মানে আমরা যেটা এর আগে বলতে চাইছিলাম যে আমি ওই হারমোনিক সিকোয়েন্সটা দিয়ে একজন কোশ্চেন করেছিলেন যে স্যার আমরা তো যে কোনো দুটো টার্ম বিয়োগ করে করতে পারি, এখানে কিন্তু আপনি যে কোনো দুটো টার্ম বিয়োগ করে কিন্তু করতে পারবেন না, কারণ এখানে কোনো দুটো টার্ম আপনি যদি এই দুটো টার্মকে বিয়োগ করেন তাহলে দেখবেন এটা মোনোটন ডিক্রিজিং, বাট এই দুটো আবার সেকেন্ড থার্ড টার্মটাকে বিয়োগ করলে দেখবেন মোনোটন ইনক্রিজিং। সো ইট ইজ নট মোনোটন ইনক্রিজিং, নট মোনোটন ডিক্রিজিং, এরকমও কিন্তু সিকোয়েন্স থাকতে পারে। ওকে, সো আমরা এবার পরের টপিকে চলে যাব, লিমিট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝবো, এবং সেখান থেকেই কনভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জেন্ট সিকোয়েন্সের ভাগটা আসবে। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, স্পিকার অন করে অবশ্যই বলবেন। সো লিমিট অফ এ সিকোয়েন্স, আপনাদের কি অ্যানালাইটিক্যাল ডেফিনেশন অফ লিমিট জানা আছে? লিমিটের অ্যানালাইটিক্যাল ডেফিনেশন কি? না থাকলে বলবেন, জানা আছে কি? এই যে এইটাই আমি ভয় পাচ্ছিলাম, কারণ এই যে দুটো চ্যাপ্টার পরে রয়েছে 3 4, ওই চ্যাপ্টারগুলোর মধ্যেই মনে হয় বা লিমিট নিয়ে কোনো একটা চ্যাপ্টার থাকবে, সেখানে অ্যানালাইটিক্যাল ডেফিনেশন থাকবে। ঠিক আছে, আমি অ্যানালাইটিক্যাল ডেফিনেশনটা বলে দিচ্ছি। অ্যানালাইটিক্যাল ডেফিনেশনটা 11এও বা 12এও ছিল, বাট সেটা অতটা ওইভাবে পড়া হয় না, লাগে না বলে। ধরুন কোনো একটা ফাংশন এফ আমি অ্যানালাইটিক্যাল ডেফিনেশন বলছি, সিকোয়েন্সের রিলেটেড না, যা সেটা ফাংশনের, এটার লিমিট ধরুন সাপোজ এল। সো এইটার লিমিট এল, এই কথাটার মানে হচ্ছে যে ফর, মানে যা লিখছি পুরো হুবহু একই, অনেক জায়গায় কাজে লাগবে। ফর এনি পজিটিভ এপসাইলন, পজিটিভ এপসাইলন মানে কি, এপসাইলনটা গ্রেটার দ্যান জিরো, ফর এনি পজিটিভ এপসাইলন, এপসাইলনটা যত খুশি ছোট হতে পারে, বড় সাধারণত আমরা নেব না। দেয়ার এক্সিস্ট এ there exist a positive integer, there exists a there exists a delta greater than 0, বা পজিটিভ ডেল্টা বলা যায়, যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ হবে, such that এই এফএক্স থেকে এল এর যে ডিস্টেন্স, তার যে মড, সেটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, whenever এক্স থেকে এর ডিস্টেন্স তার মড ডেল্টার থেকে ছোট হবে, এবং এই এপসাইলন আর ডেল্টার মধ্যে একটা রিলেশন থাকবে। মানে এটাও বলা আছে হোয়ার এপসাইলন ইজ ডিপেন্ডেন্ট অন ডেল্টা বা ডেল্টা ইজ ডিপেন্ডেন্ট অন এপসাইলন। এটা হচ্ছে লিমিটের অ্যানালাইটিক্যাল ডেফিনেশন। আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, কারণ এই জিনিসটা আমার এখানে এই ডেফিনেশনে লাগবে, যে কোনো একটা ফাংশন, সেটা এই ফাংশনটা এফএক্সটা এল এর খুব কাছাকাছি যাচ্ছে, মানে কি এফএক্স মাইনাস এলটা আমাদের ধরে নেওয়া, আমাদের মনের মধ্যে ধরে নেওয়া কোনো একটা পজিটিভ নাম্বারের থেকেও ছোট হয়ে যাবে,
একটা মানে একটা সার্টেন পজিশনে গিয়ে ওটা আমাদের মনের মধ্যে ধরে আমি ধরলাম 0.501, তো তার থেকেও কিন্তু ওটা ছোট হয়ে যাবে একটা সার্টেন পজিশনে গিয়ে, যদি ওটা যদি সত্যি এফএক্সটা এল এর খুব কাছাকাছি যায়, মানে এফএক্সেরটা এল এর দিকে কনভার্জ করে, মানে সেই কনভার্জেন্ট কথাটা চলে আসবে, এখানে চলে আসবেই, কিছু করার নেই। তখন আমরা দেখব যে এই এক্সটাও এর দিকে যাচ্ছে, মানে এক্স এর মানটা যতটা এর কাছাকাছি যাবে, লিমিট মানে কি তাই তো, এক্স এর মানটা যতটা নিয়ে আমি এর কাছাকাছি পৌঁছাবো, এফ এক্স এর মানটা ততটাই এল এর কাছাকাছি পৌঁছাবে। এটাই অ্যানালাইটিক্যাল ডেফিনেশন অফ লিমিট। এটা নিয়ে অনেক অঙ্ক টঙ্ক করা হয়। লিমিট যদি ওটা তো নিশ্চয়ই থাকার কথা, কারণ ওটা গ্রাজুয়েশনে থাকে, তো থাকবে এবং আমি তখন বলবো। তো আমি ঠিক সেম কনসেপ্ট সিকোয়েন্সের ক্ষেত্রে আছে। এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স এক্স এন, অবশ্যই সেটা অফ রিয়েল নাম্বারস, কারণ আমরা জানি যে সিকোয়েন্সটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যায়, is said to tend to a finite real number, to tend a finite real number এল। এই কথাটার মানে কি, এই এই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা হচ্ছে এক্স এন, এই এক্স এন এল এর দিকে যাচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এক্স এনটা এল এর দিকে যাচ্ছে, রিয়েল নাম্বার এন। ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ ফর, ওই যে একই কথা লেখা শুরু করছি এবার ওখান থেকে, ফর এনি পজিটিভ, ফর এনি পজিটিভ নাম্বার এপসাইলন, সো দ্যাট মিনস এপসাইলন গ্রেটার দ্যান 0 হয়ে গেল, সেটা ছোট বড় কোনো ব্যাপার না। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, এখানে ডেফিনেশনটা একটু ঘুরে যাচ্ছে, হ্যাঁ, মানে দুটো ডেফিনেশন আইডেন্টিক্যাল, বাট আমি বলবো কেন মানে প্রবলেমটা কোথায়। এন জিরো সাজ দ্যাট আমরা একটা পজিটিভ ইন্টিজার এন জিরো খুঁজে পাবো, তার মানে এই এন জিরোটা কিন্তু আমাদের জেড প্লাসের ভিতরে আছে, বা এই এন জিরোটা আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারের ভিতরেও আছে। পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট যে ফর অল এন, যখন এন জিরোর থেকে বড় বা সমান, মানে ওই এন জিরোটাকে জাস্ট ক্রস করে যখন এনটাকে এগোবে, দি ইনইকুয়ালিটি, দি ইনইকুয়ালিটি হোল্ডস। ইনইকুয়ালিটিটা কি, যে এক্স এন থেকে এল এর ডিস্টেন্সটা এপসাইলনের থেকে ছোট হবে, মানে এখানে ডেল্টা, এই কালো কালি দিয়ে যে ডেফিনেশনটা লিখেছি লিমিটেড ডেফিনেশন, সেখানে ডেল্টা যে রোলটা প্লে করছে সিকোয়েন্সের লিমিটের ক্ষেত্রে, সেখানে এন জিরোটা সেই রোল প্লে করছে। ব্যাপারটা কি, আমরা তো যখন এটা একটা ফাংশন, মানে এখানে ইনপুট কোন একটা, এই ফাংশনটা একটা সেট থেকে, এই ফাংশনটা কোন একটা সেট এ থেকে কোন একটা সেট বি সেটে যেতে পারে, কিন্তু আমাদের যে সিকোয়েন্স নিয়ে কথা হচ্ছে সেখানে কিন্তু ডোমেন সেটটা অলওয়েজ ন্যাচারাল, কোডোমেন সেটটা অলওয়েজ রিয়েল, এটা ফিক্সড। তো আমরা কি করছি, সেই জন্য ডেল্টার পরিবর্তে এন জিরোটা আনতে পারছি, সেটা একটা ন্যাচারাল নাম্বার। বলছি যে সিকোয়েন্স মানে কি, এক, হাফ, হারমোনিক সিকোয়েন্সটার কথা যদি বলি, 1-3 এরকমভাবে তো চলতে শুরু করেছে। সো আমরা এই সিকোয়েন্সটা একটা লিমিট আছে বলবো, যখন এটা তো ন্যাচারাল নাম্বার, কোনো এক জায়গায় গিয়ে 100, 101 এরকমভাবে তো পরপর ন্যাচারাল নাম্বারগুলো বসে একটা করে ভ্যালু পাচ্ছি, যখন একটা এরকম এন জিরো খুঁজে পাবো, যে এন জিরোটা ক্রস করে যাওয়ার পরে যে এন, ধরুন 100টা হলো সাপোজ এন জিরো, তার মানে 100 বা 101, 1/100, 1/101, এই যে টার্মগুলো 1/102, এই যে টার্মগুলো, এই টার্মগুলো এই এক্সেন,
এবং আমার তো একটা লিমিট থাকবে। এই টার্মগুলো থেকে লিমিটটা ধরুন সাপোজ এই জায়গায় আছে, সাপোজ এই লিমিটের ডিস্টেন্স দ্যাট ইজ এক্স এন মাইনাস এল, সেটা আমার মনে ধরে নেওয়া কোনো একটা পজিটিভ নাম্বার এপসাইলন, যে এপসাইলনটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো, সেই গ্রেটার দ্যান জিরো নাম্বারের থেকেও ছোট হবে। এবং এটা যখনই এন জিরো একটা ফাইনাইট নাম্বার, একটা নির্দিষ্ট নাম্বার, সেই নাম্বারটাকে ক্রস করে বেরোবো তখনই হওয়া শুরু করবে, এবং ওর পরবর্তী সমস্ত নাম্বারের জন্য কিন্তু আমার মনের মধ্যে ধরে নেওয়া এপসাইলনের থেকে ওটা ছোট হবে। এখানে যেমন আমি বলেছিলাম যে এই এপসাইলন এবং এই ডেল্টার মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে, তেমন কিন্তু এখানেও এই এপসাইলন এবং এই ইঞ্জিনের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক অবশ্যই থাকবে। আমরা এক্সাম্পলে দেখবো, মানে আমরা এপসাইলনের মানটা যদি চেঞ্জ করি, এন জিরোর মানটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এপসাইলনের মানটা যদি আরও ছোট ধরি, এন জিরোটা হয়তো আরও বাঁ দিকে, সরি ডান দিকে চলে যাবে, মানে আরও আরও বেশি দূর গিয়ে আমরা এন জিরোটা পাবো। সো এই হচ্ছে লিমিট। সো এবার যদি আমি একদম ফর্মাল যেভাবে আমরা লিমিট লিখি সেটাই লিখতে চাই, সো দ্যাট মিনস লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, মানে এনটা যদি এবার ইনফিনিটিভের দিকে যায়, এক্সেনটা এল হবে। সো তার মানে কি, তার মানে এক্সেনটা এল এর দিকে যাবে যখন এনটা ইনফিনিটিভের দিকে যাবে। মানে এই লিমিট দিয়ে লেখা এই কথাটার মানে যা, এই কথাটার মানেও তাই। এবং এই ইনফিনিটিভ সাইনটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই জিনিসটা এসেছি যে এন এর মানটা যখন এন জিরোকে ক্রস করে বেরিয়ে যাবে, তখন এক্সেনটা মনে হবে যে এল এর খুব কাছাকাছি চলে গেছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা কোনো একটা সিকোয়েন্সের লিমিট বের করতে পারি। সো আমরা এবার যে লিমিট কীভাবে বের করব তার একটা এক্সাম্পল আমি দেবো, দিয়ে বলবো, এবং দেন আমরা কনভার্জেন্স সিকোয়েন্সের কথায় আসবো। সো আমি এগোচ্ছি যে লিমিটের এক্সাম্পল। ধরুন আপনার কাছে আমি প্রথমে একদম আমরা যেভাবে 11-12-এ লিমিট বের করি সেরকম লিমিট এর কথায় আসবো। লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 2n প্লাস 1/n+1, এই যে অঙ্কটা, এটা আমাদের 11-12-এর একটা অঙ্ক। সেই অঙ্কটাকে আমরা কীভাবে করি, লিমিট, আমি একদম 11-12-এর অঙ্কটাই করছি, এটাকে উপর নিচে আমি 2n দিয়ে ভাগ করি, দেন আমরা কি দেখতে পাই যে, সরি 2n না, n দিয়ে ভাগ করলেই হবে, কারণ উপর নিচে 2টা তো উপরে রয়েছে, তাই উপর নিচে আমরা n দিয়ে ভাগ করলে কি আসছে, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, উপরে এইটা ভাগ হয়ে চলে আসছে 2 প্লাস 1/n, আর এটা ভাগ হয়ে চলে আসছে 1 প্লাস 1/n। সো এবার লিমিট n টেন্স টু ইনফিনিটিভ যখন বসাবো তখন এই পার্টটা আর এই পার্টটা 0 হয়ে যাবে। সো 2/1, দ্যাট মিনস অ্যান্সার ইজ 2। সো আমরা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে পাচ্ছি এই লিমিটটার ভ্যালু 2। এই লিমিটটার ভ্যালু যদি 2 হয়, সেই কথাটার অর্থ কি, এই যে সিকোয়েন্সটা 2n প্লাস 1/n+1, এটা তো একটা সিকোয়েন্স, এর ভ্যালু 1 বসালে একটা মান দেবে, 2 বসালে একটা মান দেবে, যাওয়া হলো, এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করছে 2 এর দিকে। সো এ তো তাহলে আমরা বেসিক, মানে তাহলে আর 11-12-এর অঙ্ক আর গ্রাজুয়েশনের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ওকে, সো বাট এইভাবে আমাদের পরীক্ষার সময় করলে কিন্তু হবে না, আমাদেরকে অ্যানালাইটিক্যাল ডেফিনেশন থেকে আমি কি বললাম যে আমরা একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নেব, এবং তার জন্য একটা এন জিরো খুঁজে পাবো, যে এন জিরোটাকে এনটা যখন ক্রস করবে তখন থেকে ওই এক্সএন আর এল, মানে এখানে এল এর মানটা 2, এদের ডিস্টেন্সটা ওই এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। একদম বাংলা ভাষায় এরকমভাবে মনের মধ্যে মুখস্থ করে রাখতে হবে। ওই ডেফিনেশন এর ইংরাজি শব্দগুলো চেঞ্জ হতে পারে, না মার্কস কাটবে না, বাট এই ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু মুখ যদি ঘুরে যায় তাহলে কিন্তু মার্কস কাটবে। তো বাংলা ভাষায় একদম এরকমভাবে মনে রাখবেন, আমরা একটা মনের মধ্যে এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে নেব, তার জন্য আমরা একটা এন জিরো খুঁজে পাবো, যখন ওই এন জিরোকে ক্রস করে এনটা বেরিয়ে যাবে, জাস্ট বেরিয়ে যাচ্ছে, তখন এক্সএন থেকে এল এর ডিস্টেন্সটা আমাদের ধরে নেওয়া এপসাইলনের থেকে ছোট। এভাবে মুখস্থ রাখবেন। সো এবার আমরা এই ডেফিনেশনটা, আমরা লিমিটটা বের করে নিয়েছি যে এই সিকোয়েন্সটা 2-এর দিকে কনভার্জ করছে। সো আমরা এখন দেখতে চাইছি যে সত্যি কি 2-এর দিকে কনভার্জ করছে। সো তার মানে কি, তার মানে 2n প্লাস 1/n+1টা এই 2 এই এই রকম হবে। সো আমাদের এখন একটা এন জিরো যদি আমরা মনে মনে ধরে নিই, তার জন্য একটা
এই সরি একটা এপসাইলন যদি মনে মনে ধরে নিই তার জন্য একটা এন জিরো পাবো। সো আমি আগে এটা ক্যালকুলেশন করে নিই। এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এন প্লাস ওয়ান এই। সো টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন মাইনাস টু বাই এন প্লাস ওয়ান এই। সো টু এন ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এটা কত আসছে? মাইনাস ওয়ান আসছে। মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই আসছে। সো এন তো ন্যাচারাল নাম্বার, সো দ্যাট মিনস এন প্লাস ওয়ানটা গ্রেটার দ্যান জিরো। সো নিচেরটাকে নিয়ে আমার ঝামেলা নেই, উপরে একটা মাইনাস ওয়ান রয়েছে, সো মড দিয়ে কিন্তু আমরা মানে ওয়ান বাই এন প্লাস ওয়ান করে নিতে পারি। এবার আমার প্রশ্ন কি, আমি একটা এন জিরো এরকম পাওয়া যাচ্ছে কিনা খুঁজতে চাইছি। সো আমি এবার একটা এপসাইলন ধরে নিচ্ছি, যে একটা ঠিক আছে এপসাইলন দরকার নেই, আমরা পুরো একদম ধরে নেবো না, অরিজিনাল এপসাইলন নেবো। সো এই ডিস্টেন্সটা এপসাইলনের থেকে যদি ছোট হয়, সো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ওয়ান বাই এপসাইলনটা কী হবে? এন প্লাস ওয়ান হবে, এখানে এরকম সাইন আসবে। সো দ্যাট মিনস এনটা কত আসছে? এনটা আসছে এর দিকে বড় মুখ ওয়ান বাই এপসাইলন মাইনাস ওয়ান এই আসছে। সো এনের মানটা যখন ওয়ান বাই এপসাইলন মাইনাস ওয়ানকে ক্রস করবে, এবার ওয়ান বাই এপসাইলন মাইনাস ওয়ান মে বি ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে, এই নাম্বারটা ফ্র্যাকশনাল নাম্বার। সো আমরা কি করব, ওটার যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করে দেবো, মানে ওটাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে করলে যেটা পাবো আমরা তার ইন্টিগ্রাল পার্টটা নেব, নিয়ে সেটাকে ইঞ্জিরো করবো। এবার যদি আপনার মনে হয় যে স্যার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করলে তো হালকা একটু কমে যাবে, সো কোনো অসুবিধা নেই, আপনি এর সঙ্গে একটা এক যোগ করে দিন, দ্যাটস নো ফ্যাক্ট। সো মানে কোনো একটা এন জিরোর জন্য যদি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এন জিরোর জন্যে, মানে এই কোনো একটা এন জিরোর জন্য যদি এক্স এন মাইনাস এলটা এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে এই এন জিরোর সঙ্গে এক যোগ করলে যে এম জিরোটা পাবো, সেই ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জিরোর জন্যে এক্স এম এক্স এন মাইনাস এল লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন তো হবেই হবে, কোনো অসুবিধা নেই। ওর জন্য যদি হয় তাহলে ওর পরেরগুলোর জন্য অবশ্যই হবে। সো এই কিন্তু আমরা এন জিরো পেয়ে গেলাম। এবার আপনি মনে মনে এপসাইলনের ভ্যালু নিন জিরো পয়েন্ট, আপনি এপসাইলনের ভ্যালু যদি 0.1 নেন, সো ওয়ান বাই এপসাইলন কত আসবে? 10 আসবে। 10 মাইনাস এক মানে 9, সো 9-এর কোনো ফ্র্যাকশনাল পার্ট মানে 9 নয়, সো এন জিরোর মান কিন্তু 9 পেয়ে গেলাম। এরকম আমরা বিভিন্ন, আমরা যদি হারমোনিক সিকোয়েন্সটাকেও নিই, সো হারমোনিক সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু পাবো। হারমোনিক সিকোয়েন্সের লিমিট আসবে কত আসবে? 0 আসবে, কারণ হারমোনিক সিকোয়েন্স তো ওয়ান বাই এন, তার লিমিট যদি এন টেন্স টু ইনফিনিটিভ নেওয়া হয়, সো দ্যাট ইজ 0। সেইভাবে কিন্তু আমরা যে কোনো সিকোয়েন্সের লিমিট বের করতে পারি। আমি এটা দিয়ে এর অ্যানালাইটিক্যাল ডেফিনেশন দিয়ে আলোচনা করে দিচ্ছি যে হারমোনিক সিকোয়েন্সের ক্ষেত্রে কত আসছে। সো আমি হ্যাঁ বলুন। আচ্ছা বলে দিচ্ছি, লগ আউট হয়ে যাবেন 1 মিনিটের মধ্যে, লগ ইন করুন, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। লগ আউট হয়ে যাওয়ার পরে লগ ইন করুন, দেন আমি নেক্সট সেশনে গিয়ে আরও একটা এক্সাম্পল নিয়ে দরকার হলে আলোচনা করছি। সো অনেক সময় ওয়ান প্লাসটা কেন করলাম, আমাদের ওয়ান বাই এপসাইলান মাইনাস ওয়ানটাকে আমি এন জিরো ধরলে হয়তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বাট আমি এক ঘর বাড়িয়ে নিলাম ফর সেফটি। দেখা গেল আমরা তো ফ্র্যাকশনাল পার্ট নিচ্ছি, তো ফ্র্যাকশনাল পার্ট মানে লিস্ট ইন্টিজার নিচ্ছি, মানে ওর থেকে ছোট কিন্তু বড়।
মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই বক্স ফাংশনটাকে তো বলা হয় গিভ ফাংশন, জিআইএফ ফাংশন বা বক্স ফাংশন, যাই হোক। সো যখন আমরা একটু হালকা ছোট নিচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় বি প্র্যাকটিক্যাল, যে এপসাইলনের কোনো একটা মান চুজ করার জন্য এন জিরোর যে মান আসলো, ঠিক সেই এন জিরো থেকে ওই মানটা ছোট হলো না, ঠিক তার পরের এন জিরো মানে এন জিরো+1 থেকে ওই xn-lটা আমাদের ধরে নেওয়া এপসাইলন থেকে অনেক সময় ছোট হয়ে যায়, ঠিক পরের এন জিরো থেকে। ওই এন জিরো থেকে অনেক সময় হয় না, বা বা ভ্যালুটা মানে এপসাইলনের ভ্যালুর উপরে ডিপেন্ড করে, তো অনেক সময় হয় না। সো আমরা বাই সেফটি, ফর সেফটি কি করি, যেটার সঙ্গে জাস্ট যদি 1 যোগ করে নিই, সো যদি আমার এই ভ্যালুটাও বেরোতো, সো আরেকটু দূরে পরের ঘাটে কি দাঁড়াবে, সো পরের ঘাটে দাঁড়ানো মানে যদি এর জন্য স্যাটিসফাই করে, সো এর জন্য তেমনি স্যাটিসফাই করে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি 1 যোগ করার জায়গায় যদি 5ও যোগ করেন, আদতে কোনো ক্ষতি হবে না। আপনাকে বলা হচ্ছে যে আপনি মনে মনে একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরো ধরে নিলেন, যদি লিমিট থাকে তাহলে আপনি একটা এন জিরো খুঁজে পাবেন, এবং এদের মধ্যে অবশ্যই একটা রিলেশন থাকবে। সো দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন এন জিরো অ্যান্ড এপসাইলন। সে ওয়ানটা মেবি 2 হতে পারে, 5ও হতে পারে, 100ও হতে পারে, তার জন্য কোনো ফারাক আসবে না। বাট এন জিরো যেটা পাবো, তার পরেরগুলোর জন্য যেন এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলেই আমরা বলবো যে ওই সিকোয়েন্সের লিমিট আছে। ওকে, সো আমরা যেটা হারমোনিক সিকোয়েন্স বলছিলাম, যে 1/n, এই হারমোনিক সিকোয়েন্সটার লিমিট আমি একটু আগে দেখালাম 0। সো দেখুন এটা ইজিলি ভেরিফাইড করা যাবে, যে যদি এর লিমিট 0 হয়, সো 1/n-0, এই যে পার্টটা, এটা কি কোনো একটা এপসাইলনের থেকে যদি ছোট হতে হয়, সো কত হচ্ছে 1/n মড এপসাইলন। এবার ফর অল এন তো বিলংস টু ন্যাচারাল নাম্বার, সো কোনো কথাই হবে না, এন গ্রেটার দ্যান 0 হবে, সো 1/nও গ্রেটার দ্যান 0 হবে, সো মডটা আমরা ইজিলি তুলে দিতে পারি। সো আমি এপসাইলনটাকে নিচে নিয়ে আসছি, এনটাকে উপরে তুলে দিচ্ছি, সো এন উপরে তুলে দিলে এন চলে যাবে গ্রেটার দ্যানে, এই হয়ে যাবে। এবার আমরা এন জিরো ধরবো কি করে, ওই এর মানে এর যে বক্স বক্স পার্ট বা এর যে গ্রেটেস্ট ইন্টিজার পার্ট সেটাকে। এবার যদি আপনি এখানে কোনো এমন একটা এপসাইলন চুজ করলেন যার জন্য এটা কোনো একটা কি দিল মানে বলবো, এটা কোনো একটা ফ্র্যাকশনাল পার্ট দিল, সো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমাকে জাস্ট ইন্টিগ্রাল পার্টটা দিয়ে দেবে। সো আমরা সেফটির জন্য এখানে 1 যোগ করতেও পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। যোগ করতে হবে এরকম কোনো মানে নেই, সাধারণত খেটে যায়, খুব রেয়ার কেস দেখা যায় যে ওই টার্মটার জন্য হয়তো হলো না, ঠিক তার পরের টার্ম থেকে হতে শুরু করে, সো যোগ না করলেও কোনো অসুবিধা নেই, আমি সেফটির জন্য যোগ করতে বলেছিলাম। সো পরের একটা অঙ্ক, আপনারা, আমি অঙ্কটা টুকছি, আহ, এর লিমিট আছে কিনা সেটা ওই 11-12 দিয়ে আমাকে বলুন, দেন আমি এই অঙ্কটার অ্যানালাইটিক্যাল ব্যাখ্যা করছি। এটা যদি সিকোয়েন্স হয় তাহলে এর কি লিমিট আছে, এবং থাকলে কত। 11-12 যেভাবে আমরা লিমিটের অঙ্ক করি সেটা করলে হবে। হ্যাঁ, একদম হাফ আসছে। সো লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ যদি আমরা করি, উপর নিচে যদি এন দিয়ে ভাগ করি, সো এটা আসবে 1 - 1/n, এবং তলারটা আসছে 2। সো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ হাফ। সো এই সিকোয়েন্সটা কিন্তু মানে এই সিকোয়েন্সের লিমিট, কনভার্জ কথাটা আমি এখনো বলা উচিত না, কারণ আমি কনভার্জেন্ট এখনো বলিনি। সো এই সিকোয়েন্সটা কিন্তু এর লিমিট আছে হাফ। সো আমরা সেটা বাই অ্যানালাইটিক্যাল ডেফিনেশনও চেক করতে পারি, যে n-1/2n, এর থেকে হাফ বিয়োগ করব, সেটা কোনো একটা এপসাইলন থেকে ছোট হবে, আমার টার্গেট হচ্ছে এন জিরো খুঁজে বের করা। সো দ্যাট ইজ 2n, n-1, এবং এখানে কত আসবে n, সো এপসাইলন, সো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে -1/2n, সো দ্যাট ইজ এপসাইলন। এবার সরি, বক্স দিয়ে দিয়েছি আমি, এটা মড হবে, মড, দ্যাট ইজ এপসাইলন। এবার মাইনাসটা তো চলে যাবে, সো 1/2n, দ্যাট ইজ এপসাইলন, কারণ মড আছে, সো 2n গ্রেটার দ্যান 1/epsilon, সো n গ্রেটার দ্যান 1/2 এপসাইলন। সো আমরা n0-র মানটাকে নেব 1/box of 2 এপসাইলন। এটা যখন আমরা নেব তখন আমরা যে এপসাইলনের মানটা মনে মনে চুজ করব, তার থেকে দেখব যে এই
এইটা হোল্ড করে যাবে সেই এন জিরোর জন্য। মানে ওই এন জিরোটাকে যখনই এনটা ক্রস করে যাবে বা ওই এন জিরোতেও ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন জিরোর জন্য কিন্তু এটা ক্রস করে যাবে। ওকে, তো দেখুন যদি কোনো অসুবিধা থাকে কিছু বলবেন কি? না হলে স্পিকারটা অন করে রাখছেন অনেকে, কোশ্চেন না থাকলে স্পিকারটা অফ করে রাখবেন। এবার আমরা চলে যাবো কনভার্জেন্ট সিকোয়েন্সে, যে কনভার্জেন্ট সিকোয়েন্স ব্যাপারটা কি। আসলে কনভার্জেন্ট সিকোয়েন্স কিছুই না, আমরা শিখে গেছি যে সিকোয়েন্সের লিমিট আছে সেই সিকোয়েন্সটাই কনভার্জেন্ট সিকোয়েন্স। তো ডেফিনেশন, হোয়াট ইজ ডেফিনেশন কনভার্জেন্ট সিকোয়েন্স? কথাটা ক্লিয়ার আসছে না কিন্তু। হ্যাঁ এবার বলুন। ওই ওই যে আমি আমি যেভাবে দিলাম, আমি জাস্ট অঙ্কটা ঢুকেছি, যে হয়তো আপনাকে আমি লাস্ট যে অঙ্কটা দিয়েছিলাম সে অঙ্কটার কোশ্চেন কেমন হতে পারে, আহ, মানে কনভার্জেন্ট দিয়েও কোশ্চেন দিতে পারে। সো দ্যাট দি লিমিট এরকম দিল, শো দ্যাট দি লিমিট of the sequence of the given sequence is half বলে নিচে দিয়ে দিল আপনাকে n-1/2n, এরম দিতে পারে। বা এই কনভার্জেন্ট শেখার পরে কোশ্চেনটা আরো ক্লিয়ার হবে, যে অনেক সময় দেখাতে দেয় যে সো দ্যাট দিস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, বা ডিসকাস দি কনভার্জেন্টনেস বা কনভার্জেন্স অফ দিস সিকোয়েন্স। মানে মেনলি লিমিটটা অ্যাপ্লাই করা হয় কনভার্জেন্টে। মানে যদি কোনো সিকোয়েন্সের আমরা এই কনভার্জেন্টের ডেফিনেশনটা পেলেই বুঝতে পেরে যাব যে লিমিটের মেন গল্প হচ্ছে কিন্তু কনভার্জেন্টের জন্য। So আমি ডেফিনেশনটা বলি, তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। কনভার্জেন্ট সিকোয়েন্স। একটা কোশ্চেন ছিল হুম হুম, বলুন। স্যার, বলছিলাম একটা এক্সাম্পল দিলে ভালো হয় না, যেটা স্যার লিমিট নেই, বুঝবো কি করে সেটা লিমিট হচ্ছে না, লিমিট নেই, লিমিট, হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। সেটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, মানে লিমিট যদি এইভাবে এক্সিস্ট না করে, আপনি ভাবুন না, মানে ধরুন এই তো হয়ে গেছে, তো আপনি আপনিই খুঁজে পাবেন। এই দেখুন এন, এই যে সিকোয়েন্সটা 1 2 ... এর যে লিমিট, লিমিট এন টেন্স টু, মানে আমি একদম 11 12 দিয়ে যদি বলি এন, কত হবে? এটা ইনফিনিটিভ। সো এর কিন্তু লিমিট পাচ্ছেন না, মানে এক্ষেত্রে কিন্তু আপনি ওরকম কোনো নাম্বার পাবেন না যেখানে কি সিকোয়েন্সটা কনভার্জ করবে। বা আবার সেই কনভার্জেন্টের টপিকে চলে আসছে, এটা কিন্তু লিমিট নেই। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় ডাইভার্জেন্ট সিকোয়েন্স, এরও কথা আসবে। কনভার্জেন্টের পরে ডাইভার্জেন্টও আছে। ক্লিয়ার তো কোশ্চেন যিনি করেছিলেন? ওকে, সো এ সিকোয়েন্স এক্স এন, একটা সিকোয়েন্স এক্স এন অফ রিয়েল, আমরা এই সিলেবাসে যা সিকোয়েন্স নিয়ে কথা বলবো সব কিন্তু রিয়েল নাম্বারের সিকোয়েন্স। রিয়েল নাম্বারস is said to be convergent sequence, সিকোয়েন্সকে অনেক সময় শর্টকাটে এরকম SEQN লেখে, if it has a finite real number L as its limit। যদি আমরা কোনো একটা ফাইনাইট রিয়েল নাম্বারকে খুঁজে পাই ওর লিমিট হিসাবে, দেখুন এই যে সিকোয়েন্সটার এক্সাম্পলটা দিলাম না, এর লিমিট খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ বলছি। একটা সিকোয়েন্স এক্স এন, তাকে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো সো যদি তার একটা ফাইনাইট লিমিট পাওয়া যায়। সো এই যে সিকোয়েন্সটা এন, এই সিকোয়েন্সটার লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, এন কত বেরোচ্ছে? ইনফাইনাইট বেরোচ্ছে। এর কিন্তু লিমিট বেরোচ্ছে, বাট এর লিমিট কিন্তু ইনফিনিটিভ। মানে একটা সিকোয়েন্সের আমরা লিমিট কেন বের করি? কোনো একটা ফাংশন এফ এক্স, সেই ফাংশনটার এক্স ইকুয়াল টু এ কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে ভ্যালু বের করা যাচ্ছে না। যে এক্সাম্পলগুলো দিয়ে আমরা সাধারণত বেসিক অবস্থায় বুঝি x² - 4/x-2, এর মধ্যে দিয়ে এক্স ইকুয়াল টু 2 বসানো হয়, উপর নিচে 0 হয়ে যায়। সো এই ক্ষেত্রে যেখানে ভ্যালু বের করা যাচ্ছে না সেই জায়গায় আমরা লিমিট বের করার চেষ্টা করি।
তো সেখানে যদি লিমিট এরকম একটা বিরাট বড় নাম্বার চলে আসে যেটা আসা উচিত না, সেই লিমিট বের করে আমাদের কোনো কাজ নেই, সেই লিমিট বের করে আমাদের কোনো কাজ নেই। সো সেরকম যদি রিয়েল নাম্বার না পেয়ে আমরা কোনো একটা ফাইনাইট রিয়েল নাম্বার পাই, একটা কোনো একটা লিমিটেড রিয়েল নাম্বার পাই, তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেন্স সিকোয়েন্স। যেমন আমরা অনেক এক্সাম্পল পেয়ে এসেছি। আমি প্রথম এক্সাম্পল হিসেবে যেটা দিয়েছিলাম, যে কত দিয়েছিলাম, 2n+1/n+1, এই যে সিকোয়েন্সটা এর লিমিট ছিল 2। তারপরে দিয়েছিলাম হারমোনিক সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা এর লিমিট ছিল 0। তারপরে দিলাম এই একটা সিকোয়েন্স n-1/2n, এই সিকোয়েন্সটার লিমিট ছিল হাফ। সো এরকম আমরা যেগুলো লিমিট বের করলাম এবং দেখলাম লিমিট ফাইনাইট, তাদের কিন্তু আমরা অ্যাজ এ কনভার্জেন্স সিকোয়েন্স বলতে পারি, মানে যে সিকোয়েন্সের লিমিটটা ফাইনাইট। ওকে, দেখুন এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে বলবেন, দেন আমি ফার্দার আরও এক্সাম্পলে যাব, যে আরও অনেক একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। আমরা আগের দিন কনস্ট্যান্ট সিকোয়েন্সের কথা বলেছিলাম, যে কোনো একটা সিকোয়েন্সকে কনস্ট্যান্ট সিকোয়েন্স বলা হয় যখন এক্সটেন্ডটা সি হয়, দ্যাট ইজ কনস্ট্যান্ট সিকোয়েন্স। এখানে সির মানটা অনেক কিছু হতে পারে। সেই কনস্ট্যান্ট সিকোয়েন্স কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট সিকোয়েন্স। বাট কেন? যদি আপনি লিমিটটা বের করেন, জাস্ট আমি 11-12 দিয়ে যদি লিমিটটা বের করি, n টেন্স টু ইনফিনিটি এক্স এন, সো দ্যাট গোজ টু লিমিট n টেন্স টু ইনফিনিটি c, it is independent upon n, so that goes to c. So constant sequence is always convergent. যদি সিকোয়েন্সটার 5-5 এরকম করে যায়, 5-5-5, সো দ্যাট সিকোয়েন্স কনভার্জ টু 5। ওকে, সো এরকম আমরা অনেক কিছু বের করতে পারি। এরপরে আমরা আর একটা এক্সাম্পলে যাচ্ছি, যে xn দিয়েছে n² + 1/2n² + 3, এটা দিয়েছে। সো এটা কি কনভার্জেন্স সিকোয়েন্স? আপনাদের কাছে আমি উত্তর চাইবো, এটা কি কনভার্জেন্স সিকোয়েন্স? কততে কনভার্জ করছে? কনভার্জেন্স সিকোয়েন্স হলে তার লিমিট থাকবে হাফ, এই সিকোয়েন্সটা হাফে কনভার্জ করছে। সো আমরা এবার আমাদের অ্যানালাইটিক্যাল ডেফিনেশন থেকে, উত্তর বলা হয়ে গেলে স্পিকারটা অফ করে রাখবেন। সো আমরা আমাদের অ্যানালাইটিক্যাল ডেফিনেশন থেকে দেখতে চাইবো যে এটা কি সত্যি হাফে কনভার্জ করছে। সো আমাদের অ্যানালাইটিক্যাল ডেফিনেশন কি বলছে, n² + 1/2n² + 3 -1/2, এটাকে লেস দ্যান এপসাইলন হতে হবে, যেখানে এপসাইলনটা গ্রেটার দ্যান 0। তো দেখি কি হয়। সো আমরা যদি এটাকে লসাগু করি, সো আমরা দেখতে পাচ্ছি যে লসাগুতে আসছে 2 × 2n² + 3, উপরে আসছে 2n² + 2 -2n² + -3, এটা লেস দ্যান হাফ, লেস দ্যান এপসাইলন। সো নিচে আসছে 4n² + 6, আর উপরে 2n² কেটে যাচ্ছে -1, তার মডের জন্য পরের লাইনে গিয়ে আমরা -1টাকে তুলে দেবো। সো আমরা পাচ্ছি 1/4n² + 6 লেস দ্যান এপসাইলন। সো আমরা এটাকে কি করব, 4n² + 6 গ্রেটার দ্যান 1/এপসাইলন লিখবো, দেন 4n² গ্রেটার দ্যান 1/এপসাইলন -6, এই পাবো। সো দেন আমরা n² গ্রেটার দ্যান 1/4 -6/4, সো n গ্রেটার দ্যান, কারণ এনটা তো পজিটিভ, সো সেই জন্য এটা করতে পারছি, কিন্তু n গ্রেটার দ্যান 1/4 -3/2। এবার কেউ বলতে পারেন স্যার আপনি রুট করলেন, প্লাস মাইনাস দিলেন না, অসুবিধা নেই, কারণ আমরা n এর মান পজিটিভই খোঁজার চেষ্টা করছি, নেগেটিভ খোঁজার চেষ্টা করছি না। তো আমি n0কে এর যে বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তার মধ্যে ফেলবো, কারণ এটা মেবি কোনো একটা দশমিক পয়েন্ট আসতে পারে। সো সেই n0-র জন্যে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ওই n0 যখনই ক্রস করে বেরোবে, তখনই কিন্তু ওই এক্সেনটা হাফের কাছাকাছি যাবে। দ্যাট মিনস n²
প্লাস 1/2n² প্লাস 3 মাইনাস হাফ, এটা আমাদের প্রি ডিজায়ার্ড বা প্রি অ্যাজিউমড এপসাইলনের থেকে কিন্তু ছোট হয়ে যাবে। সো সেটাই হচ্ছে ডেফিনেশন অফ লিমিট, যেটা আমরা হয়তো এখনো শিখিনি। n টেন্স টু ইনফিনিটিভ n² প্লাস 1/2n² প্লাস 3 = ½ এই ডেফিনেশনটা কিন্তু আমরা এইভাবেই করি। ওকে, সো এরকম নানা এক্সাম্পল পাওয়া যায়। সো এই হচ্ছে তার এক্সাম্পল। তো এবার আমরা অসিলেটরি সিকোয়েন্স বলে বা নাল সিকোয়েন্সের কথা যদি আমি আসি আগে। নাল সিকোয়েন্স, নাল সিকোয়েন্স, হ্যাঁ বলুন। লাস্ট, বলুন। হ্যাঁ, এখান থেকে এই লাইনটার কথা বলছেন কি? আপনি কোন লাইনটার কথা বলছেন? এইটা ডান দিকে, এই লাইনটার কথা বলছেন? এই লাইনটাতে জাস্ট এই স্কোয়ারটাকে এপাশে রুট করেছি। স্কোয়ারটাকে, এই যে স্কোয়ার, এটা এপাশে রুট করেছি। আচ্ছা, আমার n0-র মান কিন্তু এখানে বেরিয়ে গেছে। এবার এই n0 থেকে যখন এনটা ক্রস করে বেরোবে, তখন এই এক্সএন গুলো সব হাফের কাছাকাছি যাবে, সেটাই আমি এখানে লিখেছি। তো তার মানেই তো এটা, এই যে থেকে হাফ বাদ দিলে এপসাইলনের সঙ্গে সমান হবে, দ্যাট ইজ সেটাই। ওকে, সো আমরা এবার নাল সিকোয়েন্স যেটা জানতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ অবশ্যই, এটা এক্সেনটা n0-র মানটা বের করছে এই কারণে যে দেখুন এইটা কি, এখান থেকে আপনি কি বলতে পারেন, n0 ইজ এ ফাংশন অফ এপসাইলন, যেটা আমি বলেছিলাম ডেফিনেশন, আমি লিখিনি বাট বলেছিলাম যে ওই n0 আর এপসাইলনের মধ্যে কিন্তু একটা মানে একটা রিলেশন থাকবে। তো আমরা n0-র মানটা বের করার সাথে সাথে এক্সামিনারকে দেখাচ্ছি, দেখুন যে স্যার এখানে n0 আর এপসাইলনের মধ্যে একটা রিলেশন আছে। এবং সেই সেই n0টা কেমন করে বেরোচ্ছে, সেই n0টা বেরোচ্ছে এই কন্ডিশনটা থেকে, যে এমন n0 যে n0টাকে ক্রস করে যেই আমরা বেরোবো, তখনই ওই ওই সিকোয়েন্সের পরবর্তী টার্মগুলো থেকে ওই লিমিটেড ডিস্টেন্সটা আমাদের যে প্রি অ্যাজিউম এপসাইলন ছিল অঙ্কের প্রথমে, এই যে এপসাইলনটা, এই এপসাইলনের থেকেও ছোট হয়ে যাবে। সেরকমভাবে আমরা n0টাকে বের করছি। যদি এই গল্পটা খাটে, তাহলে ওই সিকোয়েন্সটার লিমিট আছে, 1 নম্বর কথা। আর 2 নম্বর, ওই সিকোয়েন্সটার যদি কোনো একটা লিমিট থাকে, ফাইনাইট লিমিট, তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। সো আমরা কোনো একটা সিকোয়েন্সের লিমিট যদি আমাদেরকে চেক করতে দেয়, তাহলেও এটা করব। মানে এটা তো কেউ হুট করে করতে পারবে না। দেখুন, আপনি, আমি এইখানে এই বোর্ডটায়, আপনি চোখের সামনে এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটায় যদি আপনি পরীক্ষার হলে এই অঙ্কটা করতে যান, আপনার প্রথম প্রশ্ন এই হাফটা আপনি পাবেন কি করে? আপনি তো হুট করে হাফটা পাবেন না। সো আপনাকে কি করতে হবে, মাইন্ড ক্যালকুলেশন বা সাইড ক্যালকুলেশন, রাফ ক্যালকুলেশন করে হাফটাকে বের করে নিতে হবে। নিয়ে আপনি এই হাফ দিয়ে ফরওয়ার্ড করে আপনি দেখাবেন যে একটা n0-র মান খুঁজে পাওয়া যাচ্ছে। মেন লিমিট বা কনভার্জেন্সের মেন ফান্ডাটা হচ্ছে কিন্তু একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলনের জন্য একটা n0 খুঁজে বের করা এবং তাদের মধ্যে রিলেশনটা স্টাবলিশড করা। যদি আমরা সেই রিলেশনটা স্টাবলিশড করে দিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা ফাংশন, সে কনভার্জেন্ট হবে, তার লিমিট বের করাটা 11-12-এর কাজ, ওটা আমরা খুব ইজিলি অনেক করেছি। তো সেটা এখানকার কথা না, এখানে আমরা অ্যানালিসিস দিয়ে দেখতে চাইছি যে কেমন এপসাইলন ধরলে কেমন n0 পাবো, এদের মধ্যে রিলেশন বের করার জায়গায় আমরা পৌঁছে গেছি। ওকে, তো আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, যেটা আমি বলছিলাম নাল সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে নাল সিকোয়েন্স কখন বলবো? একটা সিকোয়েন্সকে নাল সিকোয়েন্স কখন বলবো? যে ধরুন এরকম যদি হয় যে
নাল সিকোয়েন্স। একটা সিকোয়েন্স আছে আপনার কাছে, ধরুন এক্সএন। এই সিকোয়েন্সটা কি আপনি নাল সিকোয়েন্স বলবেন যদি এই সিকোয়েন্সটার লিমিট জিরো হয়। যদি এই সিকোয়েন্সটার লিমিট জিরো হয়, লিমিট জিরো হওয়া মানে কিন্তু কাজটা আরো কম হয়ে যাওয়া। কেমন? আচ্ছা, এক্সাম্পলটাকে বলে নিই। হারমোনিক সিকোয়েন্স ইজ এ নাল সিকোয়েন্স বিকজ ওর লিমিটটা কিন্তু জিরোতে কনভার্জ করে, সো দ্যাট ইজ নাল সিকোয়েন্স। ওকে, কারণ আমরা জানি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n ইজ ইকুয়াল টু জিরো। এবার আমি যেটা বলছিলাম যে নাল সিকোয়েন্স হয়ে যাওয়া মানে কিন্তু চাপটা আরও কমে যাওয়া। আমরা কি দেখাতে চাইছিলাম যে xn মাইনাস এল, এল এখানে কে আছে? জিরো। সো দ্যাট ইজ কিছু লাগবে না। এই মানটা যদি এপসাইলনের থেকে ছোট হয় তাহলে আমরা জাস্ট একটা এন জিরো খুঁজে বের করব যার থেকে বড় মানের জন্য এইটুকুনি হোল্ড করবে। ওকে, সো এটা যদি আমরা দেখাতে পারি ফর অল, মানে একটা এন জিরোটাও এন এর মধ্যে আছে, এন জিরোটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, যদি আমরা দেখাতে পারি এটা, তো আমাদের সেটাই কিন্তু নাল সিকোয়েন্স হয়ে যাবে। ওকে, সো আমি লাস্টলি আরেকটা অঙ্কের দিকে যাব। আপনারা প্রথমত বলবেন যে এটা কি কনভার্জেন্ট, এবং দ্বিতীয়ত যদি উত্তর না হয় তো মিটে গেল, আর যদি উত্তর হ্যাঁ হয় তো তাহলে সেটা কোথায় কনভার্জ করছে। এই সিকোয়েন্সটা, এই যে এক্সেন, এটা কি কনভার্জেন্ট? যদি হ্যাঁ হয় তো ভালো, না হলে কোথায় কনভার্জ করছে। তিন। সো ইট ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স এবং এর লিমিট হচ্ছে 3। ওই একই, মানে বের করাটা খুবই সোজা। লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপর নিচে আপনি n দিয়ে ভাগ করে দিন, উপরে পেয়ে যাচ্ছেন 3, নিচে পেয়ে যাচ্ছেন 1 প্লাস কত পাচ্ছেন 5/√n, এরম পাচ্ছেন n দিয়ে ভাগ করলে। সো দ্যাট গোজ টু 3, কারণ এই পার্টটা জিরো হয়ে যাবে। সো এবার আমরা যদি অ্যানালাইটিক্যাল ডেফিনেশন দিয়ে এটাকে আবার চেক করতে চাই, সো সেম প্রসেস, যে 3n/n+5√n -3 দ্যাট ইজ সাম লেস দ্যান এপসাইলন হবে। আমাদের ধরে নেওয়া কোনো একটা, অবশ্যই কিন্তু এপসাইলনটা পজিটিভ। ওকে, সো এটাকে যদি আমরা লসাগু করি কি পাচ্ছি? 3n-3 3 5 15, 15√n বাই, দেখুন মানে অঙ্ক এমনই একটা সুন্দর জিনিস, এই যে যখনই আপনি ঠিক করবেন না, পরের লাইনে গিয়ে অঙ্ক আপনাকে বলে দেবে যে হ্যাঁ আপনি ঠিক করছেন। সো এই, আর ভুল করলে আপনি ধরা পড়ে যাবেন যে আপনি ভুল করছেন। তো এই, এবার আপনি এখান থেকে √n কমন নিয়ে কাটতেও পারেন, কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস, এখানে আমরা একটু একটু ট্রিক ইউজ করব, হ্যাঁ, মানে সবসময় তো সহজে হবে না। সো একটা জিনিস লক্ষ্য করুন, এন এন +5√n, আচ্ছা এন তো ন্যাচারাল নাম্বার, সো এন ইজ গ্রেটার দ্যান জিরো। সো এন এর সঙ্গে কোনো একটা কিছু যোগ করলে সেটা অবশ্যই এন এর থেকে বড় হবে। সো তার মানে আমি যদি, এটা তো লেস দ্যান এপসাইলন ছিল, তা আমি যদি এই এই পার্টটা থেকে নিচে থেকে একটু ছোট করে দিই, এই এই টোটাল জিনিসটা এপসাইলনের থেকে ছোট ছিল, এবার নিচে থেকে আমি এই পার্টটা ডিলিট করে দিচ্ছি, তার মানে জিনিসটা আরো ছোট হয়ে যাচ্ছে। তো তাতে কিন্তু কোনো ঝামেলা পাকাবে না ও। ওকে, জিনিসটা অনেক সিম্পল হয়ে আসলো। এবং এটাকে যদি আমরা ক্যান্সেলেশন করি, সো দেখতে পাচ্ছি 15/√n। এবার কেউ প্রশ্ন করতে পারেন যে স্যার, ক্লাস 9-10-এ শিখেছি যে কোনো ভগ্নাংশের নিচে করণী রাখতে নেই, আপনি তো নিয়ে আসলেন। সো আমি নিয়ে আসলাম কিন্তু আমার স্বার্থে। দেখুন এখানে √n লেস দ্যান কত আসছে? 15/এপসাইলন, এটা বের করবো বলেই কিন্তু নিয়ে আসলাম। সো n ইজ গ্রেটার দ্যান কত আসছে? 225/এপসাইলন স্কোয়ার।
সো দ্যাট মিনস আমরা এন জিরোকে কী নেবো, এন জিরো একটা এই 225 বাই এপসাইলন স্কোয়ার থেকে বড় কোনো একটা সংখ্যা। সো আমরা নেব মানে 225 বাই এপসাইলন স্কোয়ার এর বক্স, এটাকে যদি এন জিরো নিয়ে নিই, সো আমাদের ওই যে কোনো এক্সএন -3টা আমাদের প্রি অ্যাসাইন্ড এপসাইলন থেকে ছোট হবে যখন ফর অল এন গ্রেটার দ্যান ইকাল টু এন জিরো। এন জিরোটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হবে। সো এইভাবে কিন্তু আমরা সমস্ত মানে সিকোয়েন্সগুলোর বের করতে পারি। আমি জাস্ট অ্যাজ এ হোমওয়ার্ক দুটো দিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে দেখুন। এই যে অঙ্কগুলো না, এই অঙ্কগুলোর লিমিট বের করাটা কিন্তু কোনো কাজ না। লিমিট আমরা 11-12 বের করবো। আমি যেটা দুটো অঙ্ক দেবো, সেই দুটো অঙ্ক দেওয়ার পরে যদি আমি 1 মিনিট চুপ করে থাকি, আপনারা দুটো অঙ্কের উত্তর বলে দেবেন। ওটা কিন্তু কোন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট কিন্তু এইটা বের করা, এই যে এই রিলেশনটা বের করাটা কিন্তু মেন ফ্যাক্ট এই পর্যায়ে, গ্রাজুয়েশন পর্যায়ে। ওকে, তো আমি দুটো অঙ্ক বলে রাখছি। হ্যাঁ বলুন। দেখুন আপনার এই জিনিসটা নিয়ে, এই যে আমি যদি একটু কালার চেঞ্জ করি, সো এই যে জিনিসটা এসছে, এই জিনিসটা বা এই গোটা জিনিসটা থেকে আপনি যদি এন এর মানটা বের করতে চান, আপনি আর একটা কাজ করতে পারেন। আপনি উপর নিচে একটা রুট এন কমন নিয়ে রুট এনটাকে কেটে দিতে পারেন। সো সেক্ষেত্রে কি থাকবে, 5 প্লাস রুট এন থাকবে। এটা একটু সহজ সহজ কিছু হবে, এখান থেকে আপনি করতে পারেন। বাট মানে যদি আমরা এই পার্টটাকে টোটালি হাওয়া করে দিই, সো জিনিসটা আরও সিম্পল চলে আসছে, মানে এই জায়গায় চলে আসছে। তো সেই জন্য কি করছি, যেহেতু এনগুলো গ্রেটার দ্যান জিরো, সো কোনো একটা সংখ্যার সাথে আরও কোনো একটা সংখ্যা যোগ হয়ে রয়েছে। সো নিশ্চয়ই এই যোগফলটা এই সংখ্যাটার থেকে বড়, মানে 2+3 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 3। সো এটাকে মনে মনে আপনি 3 ধরুন, এটাকে মনে মনে আপনি 2 ধরুন, এটা 3-এর থেকে বড়। সো আমরা এই নিচের সংখ্যাটা, এই নিচে যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটাকে যদি আরো ছোট করে দিই, মানে এই পার্টটাকে যদি বাদ দিয়ে দিই, ছোট করে দিই, সো এই জিনিসটা, গোটা জিনিসটা ছোট হয়ে যাবে। সো দ্যাট মিনস কোনো প্রবলেম থাকবে না। ক্লিয়ার? ওটা তো এপসাইলনের থেকে এমনি ছোট ছিল আগে থেকে, সো আমরা আরো ছোট করে দিলাম। ওকে, সো আমি যে দুটো বলছিলাম, যে দুটো হোমওয়ার্ক আপনারা লিমিট বা লিমিট না, একদম কনভার্জেন্ট দেখানোর চেষ্টা করবেন। এই সিকোয়েন্সটা এন স্কোয়ার প্লাস এন প্লাস 1/n² -5n -3, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখানোর চেষ্টা করবেন। এবং আরেকটা সিকোয়েন্স বলছি, n² -n/n² +n+1, এই সিকোয়েন্সটাকেও কনভার্জেন্ট দেখানোর চেষ্টা করবেন। এই দুটো সিকোয়েন্স কনভার্জেন্ট কিনা সে দুটো একদম ডেফিনেশন থেকে দেখানোর চেষ্টা করবেন। ওকে, তো এবার আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স পড়লাম। এরপর আমরা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। হ্যাঁ বলুন। ফাইভ রুট এনটা বাদ না দিয়েও করা যাবে, মানে ওটা ওটা যেমন একটা শর্টকাট ট্রিক্স ইউজ করেছি। দেখুন আপনি যদি 5 রুট এনটা না বাদ দিয়ে করতে চান, মানে যদি বাদ দেওয়াটা খুব কঠিন মনে হয়, আপনার এটা ছিল n+5 রুট এন ছিল, আপনি উপর থেকে উপর নিচে একটা রুট এন কমন নিন, সো আপনি কি পাচ্ছেন, এই পাচ্ছেন। সো এটা লেস দ্যান এপসাইলন ছিল, বা মড না দিলেও কোনো অসুবিধা নেই। সরি, এবার আপনি দেখুন এটা লেস দ্যান এপসাইলন ছিল, এখান থেকেও কিন্তু আপনি সহজে বের করতে পারেন, বাট ফাংশনটা অন্যরকম আসবে। কি হবে এখান থেকে, √n+5, এই জিনিসটা বড় হয়ে যাবে 15/এপসাইলন থেকে। সো √n ইজ গ্রেটার দ্যান 15/এপসাইলন -5। সো √n, সো n এর মানটা দেখুন চলে আসছে 15/এপসাইলন -5 তার হোল স্কয়ার। এটা হলো আরেকটা প্রসিডিউর, এভাবেও করতে পারবেন। এবার এখানে আপনি এন জিরোর ভ্যালুটা কত বলবেন, ফ্র্যাকশনাল পার্ট অফ এটা 15/এপসাইলন -5 তার হোল স্কয়ার, এটা আসবে। সো এটা আরেকটা রিপ্রেজেন্টেশন, মানে এরকম একটা সম্বন্ধ। আমাদের মেন টার্গেট হচ্ছে এপসাইলন আর এন জিরোর মধ্যে একটা সম্বন্ধ বের করা। তো এরকম একটা সম্বন্ধ আমরা আনতে পারছি,
যে কোনো উপায়ে আপনাকে পরীক্ষার হলে একটা এরকম রিলেশন বের করে আনতে হবে, যে রিলেশনটা দিয়ে আপনি দেখাতে পারবেন যে আম, যে রিলেশন দিয়ে আপনি দেখাতে পারবেন যে ওদের মধ্যে একটা কনভার্জেন্স কনভার্জেন্টের একটা ক্রাইটেরিয়া আছে। ওকে, সো আমি এবার ডাইভার্জেন্ট সিকোয়েন্স বা নন কনভার্জেন্ট সিকোয়েন্স, যেটা সেই নন কনভার্জেন্ট সিকোয়েন্সে যাব। নন কনভার্জেন্ট সিকোয়েন্স, একটা সিকোয়েন্স বা এটাকেই ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়। জিনিসটা কি, এ সিকোয়েন্স xn is said to diverge to plus epsilon plus infinity if for any number k, if for any number k whatever, সে নাম্বারটা যাই হোক, whatever is assigned there corresponds a positive integer n, এখানে কিন্তু এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট রিপ্রেজেন্ট করছে না, এটাকে কিন্তু আমি একটা মানে একটা সংখ্যা, এনটা কিন্তু একটা সংখ্যা, ন্যাচারাল নাম্বারের সেটটাকে কিন্তু এইরকম ভাবে রিপ্রেজেন্ট করে, পাশে একটা দাগ দিয়ে রিপ্রেজেন্ট করে, সাবধান। তো এন সাজ দ্যাট, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে ওই আনবাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন যেভাবে বলেছিলাম সেইভাবেই কিন্তু অনেকটা আসছে, যে আমরা একটা এক্সএনকে খুঁজে পাবো যে এক্সএনটা ওই কে থেকে বড় হয়ে যাবে ফর অল এন, যখন ওই এনটাকে ছাড়িয়ে যাবে। মানে কি বলছে, একটা সিকোয়েন্সকে আপনি ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলবেন একদম, যদি বাচ্চাদের ডেফিনেশন বলি, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এক্স এনটা ইনফিনিটিভ হবে, এটা হলো বাচ্চাদের ডেফিনেশন, মানে এক্স এনটা টেন্স টু ইনফিনিটিভ হবে যখন এনটা টেন্স টু ইনফিনিটিভ হবে, এটা একদম বেসিক ডেফিনেশন। সো তখন এই সিকোয়েন্সটাকে আমরা ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলবো। তো অ্যানালাইটিক্যাল ডেফিনেশন কি বলছে, যে আপনি যদি এই সিকোয়েন্সটা ইনফিনিটিভের দিকে ডাইভার্জ করে বা ইনফিনিটিভের দিকে চলে যায়, তো সেক্ষেত্রে আমরা একটা এনি নাম্বার, এনি ছোট বড় বৃহৎ যা খুশি একটা নাম্বার খুঁজে পাবো, সেটা আমাদের প্রি অ্যাসাইন্ড নাম্বার, আমাদের মনে, আমি যেমন এপসাইল্যান্ডটা আগের অঙ্কে এপসাইল্যান্ডটা মনে মনে আগে ধরে নিচ্ছিলাম, এক্ষেত্রেও আমি একটা মনে মনে নাম্বার ধরে নেওয়ার চেষ্টা করব এবং দেখব তার জন্য একটা করেসপন্ডিং একটা এন খুঁজে পাওয়া যাবে, মানে কোনো একটা কে এর জন্য, যেমন আগের বার কোনো একটা এপসাইলনের জন্যে কোনো একটা এন জিরো খুঁজে পাচ্ছিলাম, তেমন এখানে কোনো একটা কে এর জন্যে কোনো একটা এন খুঁজে পাবো, যে এনটাকে যাই জাস্ট এনটা ক্রস করে যখন বেরোবে, আগেরটাই কিন্তু ইকুয়াল টু ছিল, এটা কিন্তু ইকুয়াল টু নেই, জাস্ট ওই এনটাকে যেই ক্রস করে বেরোবে আমরা দেখবো ওই কের থেকে, মানে পরবর্তী টার্মগুলো প্রত্যেকটাই কের থেকে বড়। এক্সাম্পল খুবই সোজা, সিকোয়েন্স এন, আপনি মনে মনে যে কোনো নাম্বার ধরুন, আপনি মনে মনে 1000 ধরলেন, 1000 ইকুয়াল টু কে ধরলেন, আপনি যেই এন এর মানটাকে আপনি ক্যাপিটাল এন এর মানটাকে 1000 নিয়ে নিন, মানে এন ইকুয়াল টু কে, দেখুন সেই সম্বন্ধ বেরিয়ে যাচ্ছে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা রিলেশন সেই বের করা যাচ্ছে। সো যেই আমরা ক্রস করে যাবো 1001 পাবো, সেটা কিন্তু ওই কের থেকে বড় হয়ে যাবে, 1002 পাবো, সেটাও কিন্তু এই কের থেকে বড় হয়ে যাবে। সো ইট ইজ ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এবং আমরা যদি একদম আমাদের 11-12 অঙ্ক দিয়ে করে আসতে চাই, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এক্স এন ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ অলসো। সিমিলারলি আমরা যদি এই সিকোয়েন্সটার কথা বলি, এই সিকোয়েন্সটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ওটা মাইনাস ইনফিনিটিভে ডাইভার্জ করবে। ওকে, সো এরকম প্রচুর সিকোয়েন্স পাওয়া যায় যে সিকোয়েন্সগুলো ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেবো, এটা ডাইভার্জেন্ট হবে, বাট ডাইভার্জেন্ট হওয়াটা কিন্তু মেন না, আমি বারবার বলছি যে আমাদের এখানে
এইরকম একটা সম্বন্ধ খুঁজে বের করাটা মেন। এই যে সম্বন্ধটা বের করছি এটা কিন্তু মেন। সো আপনাদেরকে এই সম্বন্ধটা বলতে হবে যেটা কি রিলেশনের জন্য ডাইভারজেন্ট হচ্ছে। যদি আমরা এক্সএনকে রুট এন নিই, তো এখানে রিলেশনটা কি হতে চলেছে, মানে এন এর মানটা, মানে এরকম বলবেন যে এন এর মানটা, স্মল এন এর মানটা এই কতর থেকে বড়, কতর থেকে বড়, অবশ্যই কে দিয়ে। মানে যেমন আমি এখানে বলতে পারি যে এই অঙ্কটার ক্ষেত্রে বলতে পারি যে এক্স এন এর মানটা গ্রেটার দেন কে হবে ফর অল এন এর মানটা, এখানে তো কে ইকাল টু এন এসছে, এন এর মানটা যখন কে থেকে বড়, এটা বলতে পারি। তেমন আপনারা এখানে কি বলতে পারবেন, এক্স এন এর মানটা কে থেকে বড় হবে যখন এন এর মানটা কি বলতে পারবেন, কার থেকে বড়। এই রিলেশনের জায়গাটাই কিন্তু আসল। ওয়ান কেন হবে, রুট কে কাছাকাছি গেছেন, বাট আরেকটু। এক্স এন এর মানটা কে থেকে বড় এই কথাটার মানে কি, রুট এন এর মানটা কে থেকে বড়। সো দ্যাট মিনস এন এর মানটা কে স্কোয়ারের থেকে বড়। যদি উল্টে দেন রুটটাকে, তাহলে এন এর মানটা কার থেকে বড়, কে স্কোয়ারের থেকে বড়। সো দ্যাট ইজ দ্য রিলেশন। সো এই রিলেশন ফাইন্ড আউট করাটাই কিন্তু আমাদের এই কোর্স মানে গ্রাজুয়েশনের কাজ। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং পরবর্তী আর একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই, কারণ আর টাইম 2-1 মিনিটের মধ্যে লগ আউট হওয়ার টাইম সেটা চলে এসছে। সো এক্সাম্পল যদি এটা বলি, থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউব ডট 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 থ্রি টু দি পাওয়ার এন, এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্স সিকোয়েন্স না ডাইভার্জেন্স সিকোয়েন্স, প্রথম প্রশ্ন। ডাইভার্জেন্স সিকোয়েন্স। তো যদি আমরা সেরকম একটা কিছু খুঁজে বের করতে চাই, বের করতে কি পারবো, দেখা যাক। আমাদের এক্স এন এর মানটা কে থেকে বড় হতে হবে, দ্যাট মিনস থ্রি টু দি পাওয়ার এন এর মানটা কে থেকে বড় হতে হবে। সো আমরা যদি লগ নিই, দেখুন এনটা নেমে আসলো, দেখুন। সো দ্যাট ইজ দ্য কে এন। ওকে, সো আমরা এরকমভাবে কিন্তু অনেক অঙ্ক আনতেই পারি, ডাইভার্জেন্ট হচ্ছে এবং দেখাও যাচ্ছে যে একটা রিলেশন কিন্তু এদের ভিতরে বেরিয়ে আসছে। ওকে, সো লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি একটা থিওরেমে যাব। সো যে থিওরেমটা নিয়ে আলোচনা করব, থিওরেমটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম এবং এই থিওরেমটা আমাদের পরবর্তীতেও নানা জায়গায় ব্যবহার হবে। সো নাম হচ্ছে ক্যান্টরস থিওরেম। ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভাল।
প্রথমত আমাদেরকে নেস্টেড ইন্টারভ্যাল জিনিসটা বুঝতে হবে। আমরা ইন্টারভ্যাল জিনিসটা আগের চ্যাপ্টারটায় বুঝে এসেছি। নেস্টেড ইন্টারভ্যাল জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। সো ইট ইজ, ধরুন আপনার কাছে এরকম কোনো একটা ইন্টারভ্যাল আছে, যে আমি যদি এই ইন্টারভ্যালটার কথা বলি, যে -n to n, এই ইন্টারভ্যালটার কথা বলি। এবার এই ইন্টারভ্যালটা কেমন দেখতে, মানে যদি আমি n এর মানটা ন্যাচারাল নাম্বারের নিই, তো দেখুন প্রথমত যে ইন্টারভ্যালটা সেটা -1 to 1, তারপর একটা -2 to 2, -3 to 3। মানে যদি আমি উল্টো ভাবে আসি, তাহলে যে ইন্টারভ্যাল সিস্টেমটা তৈরি হচ্ছে সেটা যেন আস্তে 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 ছোট হয়ে আসছে, ছোট হয়ে একটা জায়গায় চলে আসছে। এবং সব থেকে বড় কথা, এই ইন্টারভ্যালগুলো যদি আমি ইন্টারসেকশন নিই, তো আমি কিন্তু এই ছোটটা পাবো। এটাই কিন্তু এই থিওরেমটার মেন ফ্যাক্ট। ওকে, সো সেই কাজগুলোই করবো, দ্যাট ইজ দ্য নেস্টেড ইন্টারভ্যাল। এখন ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভ্যাল কি বলছে, বলছে যে, আগে স্টেটমেন্টটা আমি বলছি, লেট একটা ইন্টারভ্যাল, এটা তো একটা সিকোয়েন্স, এটাকে তো আপনি একটা অ্যাজ এ সিকোয়েন্স ধরতে পারেন। কারণ দেখুন, আর একটা নাম্বার আপনি এই যে এন আর একটা পুট করেছেন এবং আপনি একটা একটা করে ইন্টারভ্যাল পেয়েছেন। সো একটা এরকম সিকোয়েন্স আছে, ইন্টারভ্যালের সিকোয়েন্স an to bn closed be a sequence of closed and bounded, closed and bounded intervals such that number one, an+1 bn+1 এটা an bn এটার ভিতরে ঢুকে থাকবে। দেখুন তাই হয়েছে, এক একটা এক মাইনাস একটা 2 - 2 এর ভিতরে ঢুকে আছে, মানে পরেরটা আগেরটার ভিতরে ঢুকে আছে। অ্যান্ড পয়েন্ট নাম্বার টু বলছে লিমিট ডেল্টা n = 0 হোয়ার, আচ্ছা এখানে মানে হায়ার স্টাডিজে যদি লিমিটের নিচে কিছু না লেখা থাকে, মানে এখানে দেখুন লিমিটের নিচে কিছু লেখা নেই, দ্যাট মিনস লিমিট কিন্তু টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু অলওয়েজ, মানে যখন লেখা থাকবে না তখন কিন্তু এটা হয়ে যায়, ধরে নিতে হয়। ওকে, সো হোয়ার ডেল্টা n = bn - an কি, লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, লেন্থ অফ an/bn যে ইন্টারভ্যালটা ছিল, সেই an/bn ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে এটা। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে, মানে এই একদম ছোট যে ইন্টারভ্যালটা তার লেন্থটাও যদি 0-র খুব কাছাকাছি চলে যায়, দেন ইন্টারসেকশন অফ n = 1 to ∞, মানে ওই ইন্টারভ্যালগুলোর ইনফিনিটি পর্যন্ত যদি আমরা ইন্টারসেকশন নিই, an/bn আমরা যেটা পাবো সেটা কন্টেইনস প্রিসিয়াসলি 1 এলিমেন্ট, 1 পয়েন্ট, মানে একদম ছোট যে ইন্টারভ্যালটা হবে সেটাও অ্যাটলিস্ট একটা পয়েন্টকে কন্টেইন করবে। ওকে, সো থিওরেমটার প্রুফে আমি যাচ্ছি। প্রথমত আমাদেরকে বলে দিয়েছে যে an+1 bn+1, মানে যে কোনো পরেরটা তার আগেরটার সাবসেট আমরা বলতে পারি, এবং এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু সত্যি। আমি যদি একটু ছবিটা আঁকি,
তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এ এন প্লাস ওয়ান, বি এন প্লাস ওয়ান এটা ছোট, এ এন বি এন এটা বড়। সো এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না যে এ এনটা থেকে এ এন প্লাস ওয়ানটা বড়, বা সমান হতে পারে, মানে হয়তো এটা যদি এরকম নিই আমরা যে 0 to n এই যে ইন্টারভ্যালগুলো, তাহলে দেখুন প্রথমটা 0 1, তারপর একটা 0 2, তারপর একটা 0 3, সো এরম হবে। আর বি এন প্লাস ওয়ানটা হয় বি এন এর থেকে ছোট হবে, বা ওটাও হয়তো, মানে যদি আমরা উল্টোটা নিই যে -n to 0, এই যে ইন্টারভ্যালগুলোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে এটা হোল্ড করছে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ওকে, তো আমি পেজ সেভ করছি এবং পরবর্তীতে যাচ্ছি। এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এ এন কিন্তু ডেফিনেশন অফ ইন্টারভ্যাল, এ এন কিন্তু বিএন এর থেকে ছোট ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ওকে, এবং যদি এ এন বি এন ইকুয়ালও হয়ে যায়, আমরা ওই যে সেই একটা সিঙ্গেলটন এলিমেন্ট পেয়েছিলাম আগের দিন ইন্টারভ্যালে, বলেছিলাম যে যখন এ বি ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু একটা সিঙ্গেলটন এলিমেন্ট পাওয়া যায়। তো সেই সেই একটা পয়েন্টের কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, অ্যাটলিস্ট সেই যে একটা পয়েন্ট, ওটার কথাই কিন্তু এখানে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমে বলা হয়েছে। সো ওই কথা, হ্যাঁ বলুন। দেখালেন যে a n টা লেস মানে লেস দেন ইকুয়াল টু a প্লাস 1, কিন্তু উল্টোটা আবার b n প্লাস 1 লেস দেন আমরা আমরা যখন নাম্বার লাইন বরাবর বাদিক থেকে ডান দিকে যাই, তখন বাদিকের যে কোনো নাম্বার ডান দিকের কোনো একটা নাম্বার থেকে ছোট হয়। সো এনটা ছোট, এন প্লাস ওয়ানটা বড়, বাট বি এন প্লাস ওয়ানটা ছোট, বি এনটা কিন্তু বড়। ঠিক আছে, ওকে। তো এবার এই এই যে দুটো সিস্টেম আমরা পেলাম, সেই সিস্টেম থেকে আমরা কি বলতে পারি, এ ওয়ানটা ছোট, এ টুটা তার থেকে বড়, এরকমভাবে আলটিমেটলি এ এনে যাবে এবং সেটা ওখান থেকে বি এনে যাবে, এবং এরকমভাবে আগের যে তিনটে সিস্টেম আমি লিখলাম ইনইকুয়ালিটি দিয়ে, B2 B1, আপনি এটা ছবি দিয়েও ভেরিফাই করতে পারেন। একদম বাইরে থাকবে A1 A2, A1 B1, তারপরে থাকবে A2 B2, এবার এইখানটা কোনো এক জায়গায় থাকবে AN BN, তার ভিতরে থাকবে AN প্লাস 1 BN প্লাস 1। দেখুন উপরে যে ইনইকুয়ালিটিটা লিখেছি, পরীক্ষার সময় থিওরেম, রিয়াল কোনো কিছু থিওরেমে কিন্তু মুখস্থ করাটা উচিত না, এই ইনইকুয়ালিটি জাস্ট ছবি দিয়ে মনে রাখাটা ভালো। সো আমরা কি দেখতে পাচ্ছি, এন যে সিকোয়েন্সটা এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি, এই সিকোয়েন্সটা কি একটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা কিন্তু এই সিকোয়েন্সটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড অ্যাভোভ। এই সিকোয়েন্সটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, আমরা এই ডেফিনেশনগুলো, এখানে কিছু থিওরেম হয়, ওকে, সেই থিওরেমগুলো কিন্তু আমরা পড়িনি, মানে এটা খুব দুর্ভাগ্যবশত আমরা সিলেবাস আমি দেখলাম না। যাই হোক, বাউন্ডেড অ্যাভোভ বাই বিএন, সো ইট ইজ মোনোটনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাভোভ, এবং বিএন যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি সেই সিকোয়েন্সটা কিন্তু মোনোটনিক ডিক্রিজিং। দেখুন 1 বড়, 2 ছোট, 3 আরো ছোট, এইভাবে, এবং সেটা কিন্তু বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো বাই এন আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই। সো যদি মোনোটনিক ইনক্রিজিং বা মোনোটনিক ডিক্রিজিং যে কোনো সিকোয়েন্সই হয়, সো দুটো থিওরেম আছে যে এই সিকোয়েন্সগুলো কিন্তু কনভার্জেন্ট হয়, এই সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট হয়, এটা দুটো থিওরেম আছে। সো আমরা এই সিকোয়েন্স দুটো কনভার্জেন্ট পাবো। সো আমরা ধরছি যে লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি, আমরা এখন থেকে আর এটা দেবো না। লিমিট এ এন ইকুয়াল টু এল এবং লিমিট বি এন ইকুয়াল টু এম, এটা মানেই কিন্তু বুঝে নিতে হবে। এবার লিমিট এ বি এন মাইনাস এ এন, এটাকে বলেছিল লিমিট ডেল্টা এন এবং সেটা জিরো বলা ছিল। তো লিমিট বি এন মাইনাস এ এন মানে কি, লিমিট বি এন মাইনাস লিমিট এ এন, দ্যাট ইজ জিরো, দ্যাট মিনস এম মাইনাস এল দ্যাট গোজ টু জিরো। সো দ্যাট মিনস এম আর এল কিন্তু সমান। সো আমি এম আর এল সমান এবং সেটাকে একটা আলফা, সে কোনো একটা আলফা ধরে নিলাম। ওকে, সো তার মানে এই দুটো সিকোয়েন্স, যে দুটো সিকোয়েন্সের কথা বলা হচ্ছে সেই দুটো সিকোয়েন্স একটা পয়েন্টেই কিন্তু কনভার্জ করছে। সো এবং মানে এখানে আরও দেখানো যায় যে এটা ওই মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্সের যে আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড মানে সুপ্রিমাম অফ এ এন আর এটার ইনফিমাম অফ বি এন, এই দুটো সমান হয়। সো আমরা বলতে পারি যে এন সিকোয়েন্সের যে সুপ্রিমাম আলফা, এন সিকোয়েন্সের মানে সুপ্রিমাম অফ এ এনটাও আলফা, ইনফিমাম অফ বি এনটাও আলফা। যদি তাই হয় তাহলে এ এন সিকোয়েন্সের যে কোনো টার্ম সুপ্রিমামের ডেফিনেশন আলফার থেকে ছোট হবে এবং বিএন সিকোয়েন্সের যে কোনো টার্ম আলফার থেকে বড় হবে। এটা ডেফিনেশন অফ সুপ্রিমাম অ্যান্ড ডেফিনেশন অফ ইনফিমাম থেকে আমরা পাই ফর অল এন বিলংস টু এন এর জন্য। সো এই কথাটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, যে আলফা জিনিসটা দেখুন এন বিএন ইন্টারভ্যালটার মধ্যে ঢুকে গেল, এন বিএন ইন্টারভ্যালটার মধ্যে ঢুকে গেল ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্যে। সো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি আলফা বিলংস টু এ এন বিএন, এন বিএন। এবার এই আলফাটা মানে দেখুন ইন্টারসেকশন আই ইকাল টু 1 টু বা এন ইকাল টু 1 টু ইনফিনিটিভ যদি করি এন বিএন, এন বিএন, সো এই ইন্টারসেকশনটার ভিতরে তো আলফাটা বিলংস করবে, কারণ এটা তো এই জিনিসটা তো হোল্ড করছে ফর অল এন বিলংস টু এন এর জন্য। সো আমাদের কিন্তু ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমটা প্রুভ করা হয়ে গেল, বাট একটা জায়গায় একটুখানি ডাউট থাকলো যে ওখানে বলেছিল অনলি, আমরা একটা আলফা দেখিয়ে দিচ্ছি বাট এটা কি ইউনিক, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যে আলফা তো ঢুকলো ওর ভিতরে বাট এটা কি ইউনিক। সো আমরা প্রুভ করব যে এই আলফাটাই একমাত্র ওই ইন্টারসেকশনটার ভিতরে ঢুকে থাকবে। ওকে, হ্যাঁ বলুন। আপনি যদি এ এনটার কথা ভাবেন, এ এনটা মনোটনিক ইনক্রিজিং এবং এই সিকোয়েন্সটার যে কোনো টার্ম কিন্তু বিএন থেকে ছোট, সো ইট ইজ বাউন্ডেড অ্যাবভ। এবং বিএনটা মনোটনিক ডিক্রিজিং এবং এই সিকোয়েন্সটার যে কোনো টার্ম কিন্তু এন থেকে বড়, সো ইট ইজ বাউন্ডেড বিলো। ওকে, সো এবার আমরা দেখাতে চাইবো যে আলফাটা একমাত্র একটাই পয়েন্ট। সো আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে আলফা বিলংস টু ইন্টারসেকশন অফ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ এ এন বিএন। আমরা ধরে নিচ্ছি আর এক পিস বিটা বলে কোনো একটা এলিমেন্ট আছে ইন্টারসেকশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ এ এন বিএন, আর একটা পয়েন্ট আছে। তাহলে আলফা তো এইভাবে ছিল, তাহলে বিটাটাও নিশ্চয়ই এইভাবে থাকবে এবং দুজনেই ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য দুজনেই ছিল। সো এখন আমরা একটা সিকোয়েন্স ইউএন ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি, যে এই সিকোয়েন্সটা ইউএন ইকুয়াল টু বিটা হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য, মানে এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। সো
এই সিকোয়েন্সের কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট কি হয় আমরা একটু আগে জেনে এসেছি যে কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট ওই কনস্ট্যান্টটাই হয়। সো লিমিট অফ দি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বিটা। এখন তার মানে আমরা কিন্তু পাচ্ছি যে এ এন লেস দ্যান ইকুয়াল টু ইউএন লেস দ্যান ইকুয়াল টু বিএন, এটা কিন্তু পাচ্ছি। এবং ফর অল এন মানে এন এর মানটা তো অবশ্যই এনটা কি ন্যাচারাল নাম্বার। সো তার মানে আমরা এরমভাবেই লিখতে পারি, এটাকে টেরা ব্যাকা কোনোভাবে লেখা যায়। এবার দেখুন এখানে আবার একটা স্যান্ডউইচ থিওরেম বলে থিওরেম কাটাতে হবে, যেটা আমি সিলেবাসে যেখানে ওই নির অন্তরাল বলে দেখবেন বাংলায় লেখা আছে সেটাই নেস্টারি ইন্টারভ্যাল, বাট ওর আগে আমি কিন্তু দেখিনি স্যান্ডউইচ থিওরেম। সো আমি বলে দিচ্ছি স্যান্ডউইচ থিওরেমটা কি। সো এখানে একটা জিনিস আমরা পেয়ে গেছি অলরেডি, লিমিট এ এনটা আলফা আর লিমিট বি এনটা আলফা। স্যান্ডউইচ থিওরেম বলছে যে যদি এটা হয় সো এই মাঝখানে যেটা আছে তারও লিমিট আলফা হবে। সো এর লিমিটটা একটু আগে আমরা বিটা ধরে এসেছি, তার লিমিট এক্ষুনি দেখলাম আলফা। সো দ্যাট ইজ বিটা ইকুয়াল টু আলফা, তার মানে আমরা যে বিটাটা ধরেছিলাম সেটা কিন্তু আলফাটার সঙ্গে সমান হচ্ছে। এবার আমি স্যান্ডউইচ থিওরেমটা নিয়ে জাস্ট একটু বলে দিচ্ছি। তিনটে সিকোয়েন্স ইউএন ভিএন এবং ডব্লিউএন, ওকে, তিনটে সিকোয়েন্স যদি থাকে, মানে আমি যদি একটু গ্রাফিক্যালি বলার চেষ্টা করি জিনিসটা অনেকদিন মনে থাকবে। একটা সিকোয়েন্স ধরুন এইভাবে গেছে, একটা সিকোয়েন্স ধরুন এইভাবে গেছে, মানে এই একটা জায়গায় মিট করেছে, এবং এইটা হলো এই দুটো সিকোয়েন্সের কনভার্জেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা ধরুন এল, ওকে। সো তার মানে লিমিট ইউএন ইকুয়াল টু এল, মানে এটা ধরুন ইউএন সিকোয়েন্সটা যেটা ছোট, এটা ধরুন ডব্লিউএন সিকোয়েন্সটা, এটা ধরুন ডব্লিউএন সিকোয়েন্সটা যেটা বড়। সো লিমিট ডব্লিউএনটাও যদি এল হয়, এদের মাঝখান থেকে পাস করা যে কোনো একটা সিকোয়েন্স ইউএন আর ভিএন এর, ডব্লিউএন এর মাঝখান থেকে ভিএন বলে একটা সিকোয়েন্স যেখানে জায়গা দিয়ে পাস করুক, ওদের মাঝখান থেকে যদি পাস করে, মানে এই জিনিসটা যদি ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য হতে হয়, সো ওকে কিন্তু ওই পয়েন্ট থেকে পাস করতে হবে। মানে ও যদি উঠে হুট করে উপরে উঠে যায় তাহলে কিন্তু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এই ঘটনাটা সত্যি হলো না, ওকে। যদি সত্যি হতে হয় তাহলে লিমিট ভিএনটাও কিন্তু এল হতে হবে। তো সেই থিওরেমটাকে কিন্তু আমরা এখানে কাজে লাগিয়েছি, যেহেতু এইটা ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সত্যি, এবং প্রথমটার লিমিট আলফা, পরেরটার লিমিট একদম শেষেরটার লিমিট আলফা, সো মাঝখানেরটার লিমিটও কিন্তু আলফা হতে হবে। আবার আমরা এল লিমিটকে বিটা ধরেছি, সো বিটা ইকুয়াল টু আলফা হতে হবে। দ্যাট মিনস একমাত্র একটা এলিমেন্ট ওই ইন্টারসেকশনটার মধ্যে ঢুকে থাকবে, সে হলো আলফা, সেই হলো ওই মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স এবং মোনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্সের সুপ্রিমাম এবং ইনফিমাম, ওকে। সো আমরা আজকে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম ফর নেস্টেড ইন্টারভ্যালে এসে থামলাম। আমাদের এই চ্যাপ্টারে এখনও কতগুলো ছোট ছোট ডিডাকশান আছে, যে ডিডাকশানগুলো কালকে সকালবেলা ক্লাস রাখছি না, কারণ এমনি 11:40 বলতে গেলে হয়ে গেছে, এরপরে 7টার সময় ক্লাস সম্ভব না। সো শুক্রবার রাত্রেই ক্লাস হবে। এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে এবার আমাকে বলুন।